দয়া করে মনিটরগুলো অফ করে দেন। যে অবস্থায় আছে ওই অবস্থাতে মনিটরগুলো অফ করে দিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু আগে যেটা বলতেছিলাম যে আমি একটা গ্রাফিক্স ডিজাইনার, তাই না কথাটা? আমার যে ডিজাইনটা করতেছি ওই ডিজাইনটার মধ্যে আমার কিন্তু অনেক কষ্ট করে এই কাজটা করলাম, তাই না কথাটা? আপনার ডিজাইনটা খুব ইউনিক হচ্ছে, খুবই সুন্দর ডিজাইনটা, বাট হচ্ছে কালার কনসেপ্টটা ভালো না। যতই আপনি ইউনিক ডিজাইন করেন না কেন, কালার কনসেপ্ট যদি ভালো না হয়, মানুষের মনোপুত না হয়, সেটা কিন্তু মানুষ কিনবে না। কিছু কিছু গিয়াতে দেখবেন বা বর্তমান ফ্যাশনের দিকে ট্রাই করে দেখেন, একদম নর্মাল সিম্পল একটা ডিজাইন ড্রেস ইউজ করতেছে, বাট হচ্ছে কালারটা খুব সুন্দর, তাই না? মিডলে একটা সময় গেছে যে আপনার ঝাঁঝালো কিছু কালার ইউজ করতে এবং ডিজাইন কনসেপ্ট অনেক বেশি। আমি যদি 4-5টা তালিওয়ালা একটা শার্ট পরে আসি, আমাকে যে কেউ দেখলে বলবে যে এই লোকের কোনো রুচিই নেই, তাই না কথাটা? একদম প্রথমেই বলবো যে ওই লোকের কোনো রুচি নেই। আবার দেখেন ম্যাক্সিমাম যেখানে ফর্মাল ড্রেসে গিয়া করতে চান, ওখানে এক কালারের গাগুলো ইউজ করে, যে এক কালার ড্রেসগুলো ইউজ করে, হয় সাদা, হয় গোলাপি, হয় আপনার যে কোনো এক কালারগুলো আপনার প্রেফার করে। কেন প্রেফার করে? কারণ হচ্ছে এই কালারটা এখানে খাটে, বা আমার যে অবস্থান সেই সাথে খাটে। আপনি একজন মানুষকে এমনিতেই বিচার করতে পারবেন তার ড্রেস আপ দেখে। একটা পাগলের দিকে তাকান, ওর ড্রেস আপ দেখে বুঝতে পারবেন উনি পাগল, কারণ উনি যেই মানুষের মতো উনি ড্রেস আপ করেননি, উনি পাগল। আবার একজন ভালো মানুষের দিকে তাকান, ওনার ভিতরে কি আছে সেটা বড় কথা না, ওনার লেবাস দেখে বলতে পারবেন যে উনি লোকটা ভালো, তাই তো? যে ভদ্র সমাজের একজন লোক। আবার এমন কিছু মানুষ আছে যারা আপনার দেখলেই বোঝা যায় যে এরা কোন কোয়ালিটির, তাই না? এই যে লেবাসটা আপনাকে কি করে দিচ্ছে, ইন্ডিকেট করে দিচ্ছে উনি কোন মানে প্রকৃতির বা কোন লেবাস। আমি যে ডিজাইনটা তৈরি করতেছি, আমার ডিজাইন কনসেপ্টটা ভালো বা মন্দ সেটা যদি আমি কালার কম্বিনেশন যদি না হয়, তখনই মানুষ বুঝে ফেলতে পারে যে আপনি অ্যাকচুয়ালি ফ্রেশার না অভিজ্ঞ। বুঝতে পারছি কথাটা? কারণ হচ্ছে কালার কনসেপ্ট আপনি গেইন করতেছেন, আপনার কাছে অ্যাভেলেবেল কালার আছে, অনেক কালার, মিলিয়ন মিলিয়ন কালার আছে, আপনি যে কোনো ইচ্ছে ওটা ইউজ করতে পারেন, কিন্তু কোথায় কোনটা ইউজ করবেন সেটা আপনি যদি অ্যাকুরেটলি না করেন তাহলে কিন্তু হবে না। ডেঞ্জার সব জায়গায় দেখি আমরা, লেখা আছে ডেঞ্জার, প্রত্যেকটা ডেঞ্জার জায়গায় বা বিপদ সংকেত যেখানে আছে সব জায়গায় দেখবেন লাল রং, তাই না কথাটা? প্রত্যেকটা জায়গায় লিখবে লাল রং। সবুজ রং যদি থাকতো এটা কি কেউ ডেঞ্জার মনে করতো? ডেঞ্জার মনে করতো না। ওটা হচ্ছে আপনার শান্তির প্রতীক, আর এটা হচ্ছে বিপদের প্রতীক, তাই তো? বিপদ সংকেত। এই যে জিনিসগুলোর ভেরিয়েশনগুলো আছে, এই জিনিসগুলো ভেরিয়েশন, এগুলি জাস্ট হচ্ছে কালারের কারণে, কিন্তু আর কিছু না। পতাকাটা আপনার বড় না ছোট সেটা কিন্তু বড় কথা না, লাল পতাকাটা আপনার আছে অর্থাৎ বিপদ সংকেত, তাই তো? বা আপনার যে সিগন্যালটা ইউজ করছে সেটা বড় না ছোট, অ্যারো দিয়ে করছে না আপনার দিয়ে করছে, রেক্টেঙ্গেল দিয়ে করছে, সেটা কিন্তু বড় কথা না। বড় কথা হচ্ছে এখানে সবুজ সংকেত দেওয়া আছে, অর্থাৎ এখানে গ্রিন সিগন্যাল। এই যে আপনার যে কালার কম্বিনেশনগুলো আছে, এক একটা জায়গায় এক একটা জিনিস দেওয়ার কারণে, কালারটা জাস্ট কালারের কারণে আপনি বুঝতে পারতেছেন এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। ঠিক একইভাবে আমি যত সুন্দর ডিজাইনই করি না কেন, আমার যদি কালার কনসেপ্ট ভালো না হয়, তাহলে আমার ডিজাইনটা ফুটে না বা আপনার অ্যাকসেপ্ট করে না। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে থিমটা যে ইউজ হচ্ছে, এই প্রেজেন্টেশনের মধ্যে থিমটা যে ইউজ হচ্ছে, এখানে কিন্তু সম্পূর্ণ নীল কালার ইউজ করা হচ্ছে, তাই না? সবগুলোই নীল, ব্লু কালার। এখান থেকে শুরু করছে এ পর্যন্ত। আপনাদেরকে যে ওপাসিটির কথা বলা হয়েছে, ওপাসিটির একটা অপশন, এখানে হচ্ছে গাঢ় করছে, এখানে হালকা করছে, এখানে গাঢ় করছে, এখানে হালকা, এভাবে করে করে সে একটা কালারকেই 4টা কালারে রূপান্তরিত করছে। জাস্ট দেখেন, একটা কালার যদি আমি কালার ইউজ করি, একদম কালো কালার ইউজ করলাম, ওটা থেকে যদি একটু হালকা ওপাসিটি কমিয়ে দেন, দেখবেন আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ডিজাইন কনসেপ্টটা সুন্দর হয়ে গেছে। এবং যত জায়গায় আপনি ডিজাইন কনসেপ্ট দেখবেন, ওইখানে কালার, ডিরেক্ট কালার আপনার ইউজ হচ্ছে না, একদম লাল কটকটে লাল ইউজ হচ্ছে না, কটকটে হলুদ ইউজ হচ্ছে না, কটকটে আপনার সবুজ ইউজ হচ্ছে না, বা আপনার একদম ব্লু ইউজ করছে হচ্ছে না, নেভি ব্লু হচ্ছে, অথবা হালকা ব্লু হচ্ছে, যে কোনো একটা। এই যে কনসেপ্টগুলো দেখতেছেন, তো নীল তো ছিল, ইউজ করতেছে না কেন? কারণ ওইটা ওইখানে ফুটবে না, বা ওইটা কালারগুলো আপনার সব জায়গাতে খাটে না। এই হচ্ছে মেইন কারণ। এরপর একটু যাই সামনের দিকে, সেটা হচ্ছে কালার কি কি থাকে। কালার হচ্ছে প্রাইমারি কালার অফ ওয়েব অ্যান্ড প্রিন্ট। প্রিন্টের জন্য কি কি প্রাইমারি কালার আছে সেগুলো ওয়েব এবং প্রিন্টের জন্য। তারপর কালার মিক্সিং কিভাবে করবেন, কালার কম্বিনেশন কিভাবে করবেন, টাইপ অফ কালার, কি কি ধরনের কালার হতে পারে। প্রাইমারি কালারের মধ্যে যেগুলো থাকে সেগুলো RGB এবং CMY। অলরেডি আপনাদের সাথে আলাপ করা হয়েছে যে আমরা কি কি প্রাইমারি কালার আছে, তাই না? RGB রেড গ্রিন ব্লু, আর হচ্ছে আপনার সায়ান ম্যাজেন্ডা ইয়েলো। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা ফার্স্টের দিনে আপনাদেরকে দেখানো হয়েছে সায়ান ম্যাজেন্ডা ইয়েলোর যে কম্বিনেশনটা, তাই না? সায়ান ম্যাজেন্ডা ইয়েলো যদি আমি একটা পাত্রে রাখি, এই 3টা কালার যদি একটার সাথে করি, ওটা কালো হয়ে যাবে, এটা কালো হয়ে যাবে, ঠিক আছে? এরপরে যদি যান
সায়ান এবং ম্যাজেন্ডা এই দুইটার কম্বিনেশনে কি হবে? 100% সায়ান 100% ম্যাজেন্ডা যদি কোনো পাত্রের মধ্যে রাখেন এটা হচ্ছে ব্লু হয়ে যাবে। আবার যে 100% সায়ান 100% ইয়েলো যদি একসাথে রাখেন আপনার এটা গ্রিন হয়ে যাবে। আর 100% ম্যাজেন্ডা 100% আপনার ইয়েলো যদি একসাথে রাখেন একটা পাত্রের মধ্যে এটা রেড হয়ে যাবে। এখন কোশ্চেন থাকতে পারে তাহলে এটা রেড গ্রিন ব্লু যা করতেছে প্রোভাইড করতেছে, বাকিগুলো কি? তাই না? যে বাকিগুলো যা করতে আসছে, কালার করতে আসছে, রেড রেডিশ টাইপের যত কালার আছে, রেড রেডিশ টাইপের যত কালার আছে সবগুলোই কম্বিনেশন হচ্ছে ম্যাজেন্ডার ইয়েলো কালার। এই দুইটার কম্বিনেশনে আপনার হচ্ছে হয়তো বা আপনার ম্যাজেন্ডার একটু পার্সেন্টেজটা বেশি আর ইয়েলোটা কম, হয় ইয়েলোটা বেশি ম্যাজেন্ডাটা কম। অর্থাৎ একটু আগে যেটা করলেন সেটা হচ্ছে 100% ম্যাজেন্ডা 100% আপনার ইয়েলো একসাথে করার ফলে আপনার আসছে হচ্ছে রেড কালার। আমি এখানে ম্যাজেন্ডা দিলাম হচ্ছে 20% আর ইয়েলো দিচ্ছি হচ্ছে আপনার 80%, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি ইয়েলো দিচ্ছি আপনার 20%, ম্যাজেন্ডা দিচ্ছি আপনার 80%, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি 60% ম্যাজেন্ডা দেন 40% ইয়েলো দেন, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে কালারগুলো চেঞ্জ হচ্ছে অর্থাৎ দেখেন একটু কম্বিনেশনের কারণে। আমরা বিভিন্ন আপনার বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে যেমন পেইন্ট প্রতিষ্ঠান, এর মধ্যে একটা আছে বার্জার, তাই না? আপনি ওকে গিয়ে বলবেন যে ভাই আমাকে একটা কালার দেখেন, ও আপনার লাখের অধিক কালার দিতে পারবে, লাখের অধিক কালার দিতে পারে। কেন, কিভাবে পসিবল এটা? ওই যে একই সিস্টেম, সে কি করতেছে এখানে একটু পার্সেন্টেজ বাড়ছে এখানে একটু কমাচ্ছে, তাই না কথাটা? এখানে বাড়ছে এখানে কমাচ্ছে। এই যে নর্মালি আমরা প্রথম দিনে উদাহরণ দিয়েছিলাম যে এই যে কালারটা আমরা দেখতেছি দেয়ালের মধ্যে এটা একটা মিক্সিং কালার, ঠিক আছে? এটা একটা মিক্সিং কালার, কিভাবে বুঝতেছেন? কারণ না এটা হলুদ আপনার প্রোভাইড করতেছেন না আপনার সাদা প্রোভাইড করতেছেন। ঠিক এটার উপর যদি আমি একদম টোটাল আপনার সাদা ইউজ করি এটা কিন্তু ইজিলি একটা প্রোভাইড করতেছে সাদা। আমি যদি কালো এটার মধ্যে ইউজ করি কালো প্রোভাইড করতেছে। এখন এই জিনিসটা আপনার কয়দিন টিকবে? মিক্সিং কালারগুলো কি পরিমাণ মানে কি লাস্টিং হয় সেটা একটু সম্পর্কে বলি। মিক্সিং কালারগুলো দেখেন আপনি এই দেয়ালটা সর্বোচ্চ গেলে 5 বছর ইউজ করতে পারবেন। 5 বছর পর হয় নিজে নিজে খসে পড়বে না অটোমেটিকলি কালো হয়ে যাবে, যে কোনো একটা হয়ে যাবে। কিন্তু আমরা আমাদেরই বাড়ি ঘরের মধ্যে দেখেন যে ওয়ালগুলো আছে যেগুলো আপনার ইউজ হয় ওই যে গ্রিল গ্রিল, তারপর হচ্ছে আপনার মানে লোহা জাতীয় যে জায়গাগুলো ওর মধ্যে দেখবেন আপনার কালার ইউজ হচ্ছে, হয় কালার হচ্ছে নীল কালার ইউজ করতেছে, সবুজ কালার বা কালো কালার, বেশিরভাগ কালো কালারটা ইউজ করে অথবা হালকা খয়েরি কালারটা ইউজ করে, তাই না কথাটা? এই যে ইউজ করতেছে যার ফলে কি হচ্ছে আমাকে এটা ইউজ করতে হচ্ছে, এটাকে কালার করতে হচ্ছে 10 বছরে 2 বার, আর ওটাকে ইউজ করতে হচ্ছে বছর একবার, মানে সরি 10 বছর একবার না করলেও চলে। কারণ হচ্ছে কালার ইউজ করার মানে ঘনত্ব কালার ইউজ করার কারণে ওটা লাস্টিংটা বেশি হচ্ছে, এখানে আপনার কম হচ্ছে। কিন্তু লাস্টিংটা আমার বেশি হচ্ছে ঠিকই, আমার প্রোভাইড করতেছে মানে বেশি একটা ভালো জিনিস প্রোভাইড করতেছে না, বুঝতে পারতেছি? কিন্তু আপনার দেখেন এটা আপনার মিক্সিং কালারের কারণে কিন্তু জিনিসটা সুন্দর লাগতেছে আমার। আমার যে বেসিক কনসেপ্টটা করতেছি, আমি যে ডিজাইনটা করতেছি, আমি তো চাচ্ছি যেটাকে করতে সেল করতে, এটাই তো আমার উদ্দেশ্য, বা আরেকজনকে কাজে লাগুক এটাও তো উদ্দেশ্য। সো দ্যাট এখানে আমাকে একটু মিক্সিং করতেই হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে দেখেন সামনের দিকে যাই, সিএমওয়াই কে কিভাবে তৈরি হচ্ছে অলরেডি আপনারা সবাই জানেন। সায়ান ম্যাজেন্ডা ইয়েলো তিনটা একসাথে করলাম, আলাদা আলাদা করে করলাম। সায়ান এবং ম্যাজেন্ডার দুইটা মিশ্রণে হচ্ছে ব্লু, সায়ান আর হচ্ছে আপনার ম্যাজেন্ডা আর ইয়েলোতে হচ্ছে রেড, আর হচ্ছে সায়ান আর হচ্ছে আপনার ইয়েলোতে হচ্ছে গ্রিন, এবং এই তিনটার কম্বিনেশন হচ্ছে আপনার কালো, তিনটার কম্বিনেশন হচ্ছে কালো। ঠিক একইভাবে আরজিবি যদি ইউজ করি রেড গ্রিন ব্লু, রেড আর গ্রিনে মিলে হচ্ছে আপনার ইয়েলো, রেড আর ব্লুতে হচ্ছে আপনার ম্যাজেন্ডা, আর ব্লু আর হচ্ছে গ্রিনে হচ্ছে আপনার সায়ান, আর এই তিনটার কম্বিনেশন আসবে হচ্ছে হোয়াইট। ওই একটু আগে যেটা কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার বার্জার পেইন্টের মধ্যে যাবেন, লাখের অধিক আপনাকে কালার দিচ্ছে, তাই না? ওরা কি করতেছে এখানে কমেন্টস দিচ্ছে যে এই কালারটা নিয়ে মিক্সিং করে জাস্ট হচ্ছে আপনার মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে। সেদিন দেখলাম একজনের কাছে গেলাম 7 লাখ না 8 লাখ টাকা একটা মেশিন কিনছে, এটা যে কোনো কালার আপনাকে প্রোভাইড করতে পারে, যে কোনো কালার আপনি কোনটা চান এখান থেকে আপনি কালারটা রেডি করে দিবেন যে আমি এই কালারটাই চাচ্ছি। ওরা কি করতেছে এটা মিক্সিং করতেছে, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে দিয়ে সাদাটার মধ্যে মিক্সিং করে কালারটা প্রোভাইড করে দিচ্ছে। এই যে কালারগুলো কম্বিনেশন করতেছে ওরা তো ওই আইডিয়াটা গেইন করছে বিদায় করতে পারতেছে, তাই না? এই কালারটা যদি আপনি ঠিকমতো ব্যবহার করতে না পারেন, শুধু আমি রেড গ্রিন ব্লু বা সায়ান ম্যাজেন্ডা ইয়েলো নিয়ে যদি বসে থাকি তাহলে আমি আমার ডিজাইন কনসেপ্টকে সুন্দর করতে পারবো না। যত সুন্দরই ডিজাইন করবেন না কেন আপনার চোখে লাগবে না যে জিনিসটা ভালো লাগতেছে, এটাই হবে। এই জিনিসটাকে আমি একটু জাস্ট হচ্ছে আপনার নাম দিয়ে কাজ করছি, সেটা হচ্ছে রেড গ্রিন ব্লু প্লাস হচ্ছে ইয়েলো এবং ম্যাজেন্ডা কীভাবে হচ্ছে সায়ান কীভাবে, একটু আগে যেটা ছিল সেটাকে আমি জাস্ট হচ্ছে নামগুলো প্রোভাইড করছি এখানে, আর কিছু না। জাস্ট একটা জিনিস খেয়াল করেন, রেড গ্রিন ব্লু যখন আমি একসাথে করছি, রেড গ্রিন ব্লু যখন একসাথে করছি কালারটা হয়ে যাচ্ছে হোয়াইট,
ক্লিয়ার? নরমালি ডেফল কালার থাকে হোয়াইট আমার যে কোনো কিছুর মধ্যে, তাই তো? এই হোয়াইটের সাথে আপনি হালকা হলুদ মিশিয়ে দেন, দেখবেন আরেকটা কালার চলে আসছে। এই হোয়াইটের সাথে হালকা কালো মিশিয়ে দেন, হালকা মানে অ্যাশ কালার চলে আসছে, তাই না কথাটা? হোয়াইট কালারটা কিন্তু ডেফল কালার হিসেবেই থাকে। সো আপনি যে কোনো জায়গায় যখন মিক্সিংয়ে যাবেন তখন দেখবেন আপনি হোয়াইট কালারটা প্রোভাইড ওরা করবেই, যেটার সাথে আপনি কি করতে চান। এখানে একটু খেয়াল করেন, যে জিনিসটা একটু আগে বলছিলাম যে মিক্সিং কালার, আমার এই জায়গাটার মধ্যে হচ্ছে একদম, এই জায়গাটার মধ্যে দেখেন একদম আগেয়া কালারটা কি জানি বলে আপনার জেনুইন কালারটা, অর্থাৎ বেজেলটা একদম জেনুইন কালারটা এখানে, এখানে হচ্ছে রেডিশ একদম জেনুইন কালারটা। ক্লিয়ার? একটু যখন সামনের দিকে গেছে দেখেন কালারটা চেঞ্জ হয়ে একটু সামনের দিকে চলে গেছে, চেঞ্জ হয়ে গেছে না কালারটা? অর্থাৎ একই জায়গায় আছি আমরা, এটাকে একটু সামনে পিছু নিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এখানে একটু খেয়াল করে দেখেন, এই পাশ থেকে হালকা হতে আস্তে 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 আপনার এখানে এসে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এভাবে এইভাবে এখান থেকে যদি আসেন দেখেন হালকা হালকা হতে হতে এখানে চলে যাবে। আপনি যত কনসেপ্ট সুন্দর করতে পারবেন, কালার কম্বিনেশন সুন্দর করতে পারবেন, তত সুন্দর হবে আপনার কাজ। আমি যদি এই জায়গায় ইউজ না করি, আমি যদি এই জায়গায় ইউজ করি কালারটা চেঞ্জ হয়ে যাবে, যদি এই জায়গায় ইউজ না করি এখানে ইউজ করি কালারটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ হালকার দিকে আসলেই কালারটা অন্যরকম দেখে যাবে। এবং ওই কালারটা এমন কিছু আনকমন কালার আছে দেখবেন যে ওই কালারগুলো আপনার এমনিতেই চোখে লাগে সবাই। ঠিক আছে? সাপোজ মনে করেন আপনি একটা বই দেওয়া করতে যাচ্ছেন, নর্মাল আপনার শিশুদের বই, সব জায়গায় দেখবেন ম্যাক্সিমাম 100 থেকে 99 ভাগ শিশুদের বইয়ের মধ্যে উপরে যে লেখাটা থাকে ওটাতে সোনামণিদের গল্পের বই বা সোনামণিদের ছড়া, লিখবেন হলুদ কালারের লেখা থাকে, হলুদ কালারটার মধ্যে লেখা থাকে, কারণ ওরা গবেষণা করে বের করছে হলুদ কালারটা বাচ্চারা বেশি পছন্দ করে, হলুদ কালারটা প্রোভাইড করতেছে এখানে। বুঝতে পারছি? ওইখানে রেড বা আপনার অন্যান্য কালারগুলো খুব কম ইয়া পায়, দেখবেন ম্যাক্সিমাম জায়গার মধ্যে হলুদ কালারটা আপনার প্রোভাইড করতেছে। তো এইখানে যে জিনিসটা দেখানো হচ্ছে এগুলো হচ্ছে র কালার মধ্যে থেকে যদি আমি হালকা একটুতে চলে যাই, এখানে চলে যাই, এই জিনিসটা কিন্তু আমাদের কাছে আছে, এই সসটা কিন্তু আমাদের কাছে আছে, আমরা যখন কাজ করতেছি অ্যাভেলেবল পাচ্ছি এটা, তাই না? বাট হচ্ছে আমরা এই যে আমরা এক জায়গার মধ্যে আছি যে আমরা রেড গ্রিন ব্লু সায়ান ম্যাজেন্টা ইয়েলো এগুলো নিয়ে কাজ করতে করতে অভ্যস্ত, ওইখান থেকে আমরা চয়েস করতেছি, যে কোনো কিছুর মধ্যে যাই ওখানে চয়েস করতেছি। অথচ একটু সামনে পিছনে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং জিনিসটা সুন্দর হচ্ছে। আমার যদি পসিবল না হয় আমি এক কাজ করি, আমি একটু ওপাসিটি কমিয়ে দেই, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, এতে আমার জিনিসটা সুন্দর হচ্ছে। এরপরে যান টাইপ অফ কালার, কি কি কালার ধরনের, কি কি কালার নিয়ে আমরা কাজ করি বা কি কি কালার হতে পারে, সেটার মধ্যে এক হচ্ছে আপনার প্রিমিয়াম কালার। প্রিমিয়াম কালারটা আমরা সবাই জানি যে একটু দামি যে কালারগুলো থাকে, সিলভার কালার, গোল্ডেন কালার, এইসব কালারগুলো আপনি যেখানেই দেখবেন চোখ আটকায় যাবে এমনিতে, এগুলির প্রতি একটা অ্যাট্রাকশন মানুষের কাজ করে সব জায়গাতে, যে কোনো জায়গায় দেখবেন সিলভার কালারের কাজ করছেন, একটা ইয়া ইউজ করছেন, কালার ইউজ করছেন, ওইটা দেখবেন আপনার চোখে লাগবেই যে জিনিসটা ভালো লাগতেছে। আপনার গোল্ডেনের যেখানে যে কোনো কাজের মধ্যে দেখবেন ওটা ভালো লাগবে আপনার, সেই জন্য এগুলোকে প্রিমিয়াম কালার বলা হয়। তারপর হোয়াইট ব্ল্যাকের মধ্যে আছে, এগুলোর মধ্যে আপনাকে প্রিমিয়াম কালার বলা হয়। হোয়াট এবং ওর্ম কালারের মধ্যে যেগুলো আছে রেড, অরেঞ্জ এবং ইয়েলো, আর ওর্ম কালার উষ্ণ এবং আপনার বেশি গরম টাইপের যে কালারগুলো, গরম তো না অ্যাকচুয়ালি, যেটা গ্যার টাইপের হয় আর কি, কি জানি বলে ভীতি টাইপের হয়, ওগুলিকে বলা হয়। আর কোল্ড কালারের মধ্যে হচ্ছে ব্লু, ব্লু আছে, তারপর হচ্ছে গ্রিন আছে এবং ভায়োলেন্ট আর কনসিডারেট আর কুল কালার। আর ম্যাশ কালারটার মধ্যে হচ্ছে মিক্সিং যে কালারগুলো পড়ে সবগুলো হচ্ছে ম্যাশ কালারের মধ্যে পড়ে। বুঝতে পারছি? ম্যাশ কালারের মধ্যে আবার মিক্সিং কালারের মধ্যে কিছু কিছু কালার আছে যেগুলো যেমন বেগুনি, বেগুনি কালারটা কিন্তু সবাই আপনার যা করে না। বুঝতে পারছি? ভায়োলেন্টটা কিন্তু বেগুনির কাছাকাছি, তাই না? তাই তো? ভায়োলেন্ট কালারটা বেগুনির কাছাকাছি না? বেগুনির কাছাকাছি একটা আছে, যেমন আপনার নীল কালার, আমি একটু দেখাচ্ছি, একটু পরে দেখায় দিব যে ম্যাশ কালারগুলোর মধ্যে কোনগুলোর মধ্যে পড়ে, তাহলে ভালো বুঝতে পারবেন। এখন দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যে লেন্থের একটা গিয়া ছিল, আপনাদের সম্ভবত প্রথম ক্লাস না দ্বিতীয় ক্লাসের মধ্যে কে একজন জিজ্ঞেস করছিল যে আপনার এত কনভার্ট কিভাবে করবো, কেউ একজন জিজ্ঞেস করছিলেন। যাই হোক, আমি বলছিলাম যে একটু ওয়েট করেন, পাবেন। এখানে আমরা নর্মালি যখন ইউনিট অফ লেন্থ অর্থাৎ পরিমাপের যে এককগুলো আছে সেগুলো নিয়ে যখন আমরা কথা বলছিলাম, তখন দেখেন এর মধ্যে আমরা ইঞ্চি, পাইকা, তারপর হচ্ছে আপনার পয়েন্টস, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো ছিল। এবং একটা কোশ্চেন ছিল যে পাইকাসটা কোথায় ইউজ হচ্ছে না, পাইকাটা কি। আজ থেকে 50-60 বছর আগে প্রিন্টের ফার্স্ট গিয়ার ছিল প্রধান আপনার ইউনিট ছিল হচ্ছে পাইকা, এখন আর এটা প্রিন্টের মধ্যে নেই, প্রেসের মধ্যে এটা নিয়ে কোনো কাজ করে না, যার ফলে আমরা ইঞ্চি, মিলিমিটার বা সেন্টিমিটার যেগুলো আছে ওগুলো নিয়ে ওরা প্রোভাইড করে, ওগুলো নিয়ে আমরা কাজ করি। যেহেতু আমার আপনার কাছে আমি পাঠাবো, প্রেসে পাঠাবো, সেখানে যদি আমার পাইকাটা না থাকে তো আমি এটা নিয়ে কাজ করার কোনো মানে হয় না। বুঝতে পারছি? 1 ইঞ্চি সমান সমান 72 পয়েন্টস, আর ইঞ্চিতে যদি 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 6 পাইকা, তারপর হচ্ছে আপনার 1 ইঞ্চি সমান সমান 96 পিক্সেল, আর 1 ইঞ্চি সমান সমান হচ্ছে আপনার 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চি ইজ ইকুয়াল টু 25.4 সেন্টিমিটার মিলিমিটার।
আপনার কখনো যদি মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, পাইকা, পয়েন্টসে যদি আপনার কোনো কাজ আসে, সেটাকে কিভাবে কনভার্ট করবেন ইচ্ছা করলে এখান থেকে কাজ করে আপনি কনভার্ট করে নিতে পারেন। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আরেকটা অপশন আছে ডামি যেই পেপারগুলো আছে, অলরেডি আপনাদের সাথে আলাপ করা হয়েছে একটু, যে আমি একটা প্রিন্টের কাজ, যদি এটা আমি প্রেসে চলে গেছি, এই কারণে প্রেসে চলে গেছি কারণ মাঝে মধ্যে আপনি এখান থেকে গ্রাফিক্স শিখছেন, আপনি যে একদম সবসময় গ্রাফিক্সের সাথে যুক্ত তাতে কিন্তু থাকবেন, আপনি প্রেসেও কাজ করতে পারেন। সেজন্য আপনার কাটিং সম্পর্কে একটু জ্ঞান, বা আপনি আপনার বিজনেস কার্ডটা প্রেসে নিয়ে প্রিন্ট করবেন, তা আপনার এটা সম্পর্কে একটু জানা দরকার যে অ্যাকচুয়ালি কতটুকু কী দিতে পারে। ঠিক আছে, ডামি কতগুলো আপনার গে আছে, ডামি আপনার একটা পেপার আছে, এটার সাইজটা হয় নর্মালি পেপারটা হয় একটা আপনার একদম যে মেলামাইন বোর্ড যেগুলো আছে, বড় বড় যে মেলামাইন বোর্ডগুলো আছে, মেবি 7 ফিট বাই 5 ফিটের, ওরকম বড় বড় টাইপের আপনার ফার্স্ট পেপার বেরোয় আসে মেশিন থেকে। এরপর এটাকে কাটিং হয়, একদম লাস্ট যে কাটিংটা হয় সেটা হচ্ছে 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি। বুঝতে পারছি? এটা থেকে আবার অর্ধেক করলে হয় হচ্ছে আপনার রিমের মধ্যে যে কাগজটা পাই, যেটাকে আমরা ভাঁজ করে লিখি, ওরকম একটা অপশন চলে আসে। তো এই হচ্ছে 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি যে অপশনটা আছে, এটাকে যদি আপনি ডাবল করেন, ডাবল দামে যদি ইউজ করেন 23 × 36। A4 সাইজ আমরা জানি, যদি এখানে আপনার একটু ভুল আছে, সেটা হচ্ছে 8.267 আর হচ্ছে আপনার 11.693, তাই না? এরপর হচ্ছে লেটার সাইজ একটা আছে, এটা হচ্ছে 5.5 আর 8.5। আর লিগ্যাল একটা সাইজ আছে 8.5 × 14 ইঞ্চি, আর ট্যাবলয়েড একটা অপশন আছে 11.11 × 17। এইগুলো আপনার প্রত্যেকটা জিনিসই আপনার এখানে ডেফেল ভাবে দেওয়া আছে। লেটার সাইজটা ঠিক আছে, আমার লেটার সাইজটা আপনার গাতে চলে গেছিল 8.5 চলে গেছিল। বুঝতে পারছেন? এটা ঠিক আছে। এরপর যদি ঠিক না থাকে, আপনি জাস্ট এখান থেকে লেটারটা ক্লিক করলেই চলে আসবে কি আসতেছে না আসতেছে, অলরেডি এগুলো ডেফেল ভাবে দেওয়া আছে। এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে এগুলো হচ্ছে আমার মানে ডেফেল ভাবে দেওয়া আছে আপনার গাতে, সফটওয়্যারের মধ্যে ডেফেল ভাবে দেওয়া আছে। এখন আমাকে যদি বলে ভাই 20 ইঞ্চি বা 20 ইঞ্চি আমাকে একটা করে দাও, পারবেন না আপনারা? বুঝতে পারছেন কথাটা? আমি জাস্ট যেটা করতেছি, এটা হচ্ছে আমার দেওয়া আছে, ডামি দুইটা বাদে এই নিচেরগুলো দেওয়া আছে। আপনাকে যদি বলে ভাই আমাকে 10 ইঞ্চি বা 20 ইঞ্চি করে দেন, আমি পারবো, যে আমি পারবো কি না সেটার কথা, আর কিছু না। আর নর্মালি আমরা A4 সাইজ ছাড়া তো তেমন কাজ করতেছি না, আমার লেটার পেটার দরকার নেই, বাকিটার দরকার নেই। আমাকে যদি বলে যে ভাই তুমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, তো আমি করে দেবো। আপনি যদি বলে 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি করে দেবেন, আপনার ইচ্ছা মতো, আপনার ক্লায়েন্টের ইচ্ছা মতো। আর আপনি যদি কাজ করেন A4 সাইজ নিয়ে কাজ করলে, ওইটাকে পরে বৃদ্ধি করতে পারবেন, কোনো প্রবলেম না। আমরা জানি কিভাবে আর্টবোর্ড বৃদ্ধি করা যায় বা কিভাবে কাজ করা যায়। এরপর একটা অপশন দেখেন পিলার ওয়েট, GSM একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে নর্মালি আমার হাতে যে জায়গাটা আছে, এই আপনার এই জিনিসটা আছে, এটা হচ্ছে আপনার অফসেট পেপার, তাই না? আমরা কিন্তু সবাই অফসেট পেপার ইউজ করি না, আমরা নর্মাল যে খাতাটা ইউজ করি এই অফসেট পাতা থেকে একটু হালকা পাতলা, তাই তো? ওইটা থেকে এটা একটু ভারী, এটা থেকে আবার একটা ভারী আছে, সেটা হচ্ছে ঔষধ বা মেডিসিন বা আপনার দেখবেন কয়েল টয়েলের একটা মোড়ক হিসেবে ইউজ করে প্যাকেট, এটা থেকে আবার একটু ভারী এটা। ওইটা থেকে ভারী আবার আরেকটা আছে, সেটা হচ্ছে আর্ট পেপার। বুঝতে পারছি? এরপরে হচ্ছে আপনার কার্টুনের যে আপনার কাগজটা ইউজ করে, ওটা হচ্ছে আরো ভারী। এই যে মোটরতে মানে পুরুত্ব যেটা আছে, মোটা যেটা আছে, এই মোটাটার নাম হচ্ছে GSM, গ্রাম পার স্কয়ার মিটার। বুঝতে পারছি? এটার পুরুত্ব যেটা, এটা যখন ওজন করে, আমি একটু স্বাস্থ্য কম, আমার ওজন কম হবে, উনি একটু স্বাস্থ্য বেশি, ওনার ওজন বেশি হবে, তাই না? কারণ ওনার পুরুত্বটা বেশি, তাই তো? এরপর এটাকে যখন মাপে তখন বের হয় হচ্ছে GSM, আসলে কতটুকু আছে, এটা পুরুত্বটা কত, এটা মাপার জন্য যে জায়গাটা আছে, এটা পুরুত্বটা, এটা হচ্ছে GSM বলা হয়। তারপর প্রিন্টে যখন যায়, সাধারণত নর্মালি আপনি যেই সাইজের চান ওই সাইজের প্রিন্ট হয়। নর্মালি আপনি যেটা করা হয় সেটা হচ্ছে পলিসাইন করে, এখন যেটা করে সেটা হচ্ছে পলিসাইন প্রিন্ট করে, তাই না কথাটা? কারণ ম্যাক্সিমাম আপনার বাইরে যে বৃষ্টিতে ভিজতে পারে, বৃষ্টিতে ভিজতে কাগজ হলে ছিঁড়ে যাবে, তাই তো? এমনি বুক কভার বা অন্য কিছু যদি ইউজ করেন সেটা হচ্ছে অন্য কথা, সেটা তো আপনার কাগজেই করতে হবে। এছাড়া যত প্রিন্টের কাজ হয় নর্মালি ব্যানার বা ব্রুশিয়ার যদি আপনি ইউজ করতে চান, সব এটা এখন আপনার জ্ঞাতে হয়। ব্রুশিয়ার ফ্লায়ার এগুলি বাদে ব্যানার যাবতীয় যত আছে সবগুলো আপনি দেখবেন পলিসাইনে প্রিন্ট হচ্ছে। তো ওই সব যখন যাবেন তখন তো আর আপনার GSM এর প্রয়োজন হবে না। কিন্তু নর্মালি আপনি আপনার মানে বেনিফিটেড হবেন কি হবেন না, আপনি কোন ধরনের কাগজ প্রোভাইড করতে চান, কোন পেপারটা আপনি প্রোভাইড করতে চান, ওটার উপর ডিপেন্ড করে আপনি যখন গেতে যাবেন, প্রেসে যাবেন, তখন আপনাকে কথা বলবো যে GSM, তারপর হচ্ছে মানে 18.26, এইভাবে কথা বলবো আপনার সাথে। বুঝলেন যে কত GSM চাচ্ছেন আপনি, পুরুত্বটা কত। এখন আপনি যদি পুরুত্ব সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে যে ভাই GSM কি জিনিস, তাহলে আপনি বলতে পারবেন GSM হচ্ছে এটার কাগজের যে পুরুত্বটা সেটা। এবার একটু আসি নিচের যে অংশটা আছে সেটা একটু দয়া করে লিখে রাখেন, সেটা হচ্ছে আমরা যদিও ভিডিওতে আছে, এরপর আপনি একটু জাস্ট লিখে রাখবেন, সেটা হচ্ছে 2 × 3.5। ঠিক আছে, 2 × 3.5, সরি নিচেরটা
2 ইনটু 3.5 লেখা আছে তাই না? আচ্ছা এটা কি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড আছে, যে ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের পরিমাপ উইডথটা হচ্ছে 3.5 আর হাইটটা হচ্ছে 2। যদিও আমরা এটা নিয়ে আবার কথা বলবো যখন আমরা বিজনেস কার্ড তৈরি করব, তখন এটা নিয়ে আবার আমরা কথা বলবো, ঠিক আছে? উইডথটা হচ্ছে 3.5 আর হাইটটা হচ্ছে 2, ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের পরিমাপ। বুঝতে পারছি? ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের পরিমাপ হচ্ছে উইডথটা হচ্ছে আপনার 3.5 আর হাইটটা হচ্ছে 2, এটা হচ্ছে ইঞ্চিতে, এগুলো হচ্ছে ইঞ্চিতে। আচ্ছা 2 ইঞ্চিতে থাকবে। হ্যাঁ 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি, আমার উইডথটা হচ্ছে 3.5 ইঞ্চি আর হাইটটা হচ্ছে আপনার 2 ইঞ্চি। এখন কেন এটা বুঝালাম সেটা বলেন। আমি একটা বিজনেস কার্ড তৈরি করছি আমার জন্য, আমি এটাকে প্রিন্ট করতে চাই, ক্লিয়ার? আমি এটাকে প্রিন্ট করতে চাচ্ছি। এখন যেহেতু আমার একটা ডেমি একটা আছে, আপনার পেপার আছে, আমি ওই ডেমি পেপারটার মধ্যে প্রিন্ট করতে চাচ্ছি। এখন ডেমি পেপারের মধ্যে প্রিন্ট করলে কতগুলো সাইজ আসবে বা কতগুলি আমি ভিজিটিং কার্ড পাবো সেটা আমাকে একটু হিসাব করতে হবে, তাই না? আমি কখনোই চাইবো না আমার ক্লায়েন্ট বা আমি ক্ষতিগ্রস্ত হই। আমার যদি একটা বেশি আসে ওইটাই কিন্তু লাভ, তাই না? আচ্ছা এবার দেখেন 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি, একটু খেয়াল করে দেখেন আমার 18 ইঞ্চি বাই 23 ইঞ্চিটা হচ্ছে আপনার এই সিস্টেমে, এই হচ্ছে আপনার 18, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 18 আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার 23। বুঝতে পারছি? আমি এইভাবে নিছি, 48 ভাবে নিছি। এখন আমি যদি এইভাবে সাজাই, 2 ইঞ্চিটা এদিকে দিলাম, 3.5 টা এদিকে দিলাম, এইভাবে যদি সাজাই, কয়টা আসে এটা একটু দেখেন। 9 দুগুণে 18 আর হচ্ছে এটা হচ্ছে আপনার 3.5 এ হচ্ছে 6টা আসে। এবার যদি আমি এটাকে 9 আর 6 গুণ করি তাহলে হচ্ছে আপনার 54টা আসে। এবার আপনাদের কোশ্চেন আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে এখানে তো আপনার ইউজ করতেছেন না, কি জানি বলে গ্রিড ইউজ করতেছেন না। নরমালি যখন এটা প্রিন্টে যায় তখন 17.5 হয়ে যায়, 0.5 এটা আপনার দুই পাশ থেকে ছেড়ে দেয়, ওরাই ছেড়ে দেয়। বুঝতে পারছেন? 0.5 ওরাই নিজেরাই ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে দেন হচ্ছে ওরা ক্লাসটা করে। আচ্ছা এরপরে যদি আবার যাই একই সিস্টেমে যাই, এটাও আছে 18 আর এটা তো 23। এখন আমি একটু আগে যেটা ছিল আমার হচ্ছে পোর্ট্রেট ছিল, এখন আমি ল্যান্ডস্কেপ করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে 3.5 আর এটা হচ্ছে 2। বুঝতে পারছি? একটু আগে আমি পোর্ট্রেট করলাম, এখন হচ্ছে আমি ল্যান্ডস্কেপ করতেছি। ল্যান্ডস্কেপ করলে এটা 18 এর মধ্যে আসে 5 3.5 এ, আর 23 এর মধ্যে হচ্ছে 11টা আসে। বুঝতে পারছেন? এইবার একটু নিজে কোশ্চেন করেন, 23 এ তো 22টা জ্ঞাত আসার কথা ছিল, কি জানি বলে 12 দুগুণে 24টা আসার কথা ছিল, সরি আপনার 11 দুগুণে 22 আসার কথা ছিল, তাই না? এখানে 1 ইঞ্চি চলে গেছে। বুঝতে পারছেন? 1 ইঞ্চি চলে গেছে আপনার ব্লিডে, উপর নিচে ব্লিডে চলে গেছে। এবার দেখেন হিসাব করে দেখেন, এখানে হচ্ছে 55টা আসছে, এর আগেরটাই ছিল আপনার 54টা, এখন আসছে 55টা, একটা বেশি না? সো আমি অবশ্যই এভাবে ইউজ করব। ক্লিয়ার? এটা আমার ক্ষেত্রে আমি করতেছি, এখন আপনি নিশ্চয়ই ক্লায়েন্টের করবেন। এটা হচ্ছে জাস্ট প্রেসের মধ্যে আমরা চলে গেছি, আমরা যদি প্রেসে কখনো এরকম করতে চাই তখন আমরা কি করব। আচ্ছা এরপর দেখেন গ্রাফিক্স ডিজাইনে কোথায় কোন রং ব্যবহার করবেন, যে কোথায় কোন ধরনের রংগুলো ব্যবহার করা যায়। আমরা তো নরমালি ছোটকালে দেখছি, আমরা যখন আমরা আমাদের ছেলে মেয়ে অথবা আমি আমার ছোট ভাই বোনদের জন্য যখন কালার পেন্সিল নিয়ে যাই, কালার পেন্সিলগুলো সজ্জিত অবস্থায় থাকে, ঠিক আছে? হালকা লাল থেকে শুরু করে মানে গাঢ় লাল থেকে শুরু করে হালকা লাল, হালকা হলুদ থেকে শুরু করে হালকা হলুদ, এভাবে সজ্জিত করা থাকে। এর আগে কখনোই জানতাম না অ্যাকচুয়ালি কিসের জন্য এটা করা, আস্তে আস্তে এখনই বুঝে যাবেন এই সিস্টেমটার সাথে। যে তুমি হলুদ ইউজ করতে পারো, ওটা থেকে হালকা আরেকটু হালকা আছে, ইচ্ছা করলে ওইটাও ইউজ করতে পারো, ইচ্ছা করলে আরেকটু হালকা আছে ওইটা ইউজ করতে পারো। আপনাকে প্রোভাইড করতেছে যে এই কালারগুলো আছে হলুদের মধ্যে, লালের মধ্যে এই কালারগুলো আছে, তুমি যেটাকে পছন্দ করো, কোনো সমস্যা নেই। আমরা যখন কোনো ডিজাইনের রং ব্যবহার করি খুব বেশি কি চিন্তা করি, অথবা আমরা কি জানি কোন রং কি বলে, ঠিক আছে? কোন রং দিয়ে কি বোঝানো হয় অথবা কোন রং দিয়ে কি প্রকাশ করা হয়, আমরা অনেকে এই ব্যাপারটা জানি না দেখে আমাদের ডিজাইনের রং থাকা সত্ত্বেও দেখতে ভালো লাগে না, যে কথাগুলো আমরা অলরেডি আগে বলছি, অর্থ প্রকাশ পায় না। তাই এটা জানা অনেক দরকার যে আমরা কোথায় কোন রং ব্যবহার করব, তাই তো? যে কোথায় কোন রংগুলি ব্যবহার করব। এখানে আপনার নীল রং কোথায় ইউজ করবেন, সবুজ রং কোথায় ইউজ করবেন, লাল রং কোথায় ইউজ করবেন, তারপর হচ্ছে আপনার হলুদ রং কোথায় ইউজ করবেন, গোলাপি রং কোথায় ইউজ করবেন, কমলা রং কোথায় ইউজ করবেন, কালো রং কোথায় ইউজ করবেন, তারপর হচ্ছে আপনার সাদা, গোল্ডেন, সিলভার, এইসব রংগুলো কোথায় ইউজ করবেন, এটা একটু দয়া করে আপনারা নিজেরা করে নেবেন। আমি আপনাদেরকে প্রেজেন্টেশনটা দিয়ে দেবো সাথে করে, এটা একটু আপনারা করে নেবেন। এখানে একটু আসি কালার। অলরেডি আমরা জানি রেড
100 রেড যদি তৈরি করতে চাই, ম্যাজেন্ডা 100%, ইয়েলো 100%, এই দুটো যদি আমি 100% দেই তাহলে রেড হয়ে যাবে। গ্রিন যদি তৈরি করতে চাই, সায়ান হচ্ছে 100%, ইয়েলো হচ্ছে 100%, দুটো যদি একসাথে করি গ্রিন হয়ে যাবে। ব্লু যদি 100%, ম্যাজেন্ডা যদি 100% ইউজ করি তাহলে দেখেন, সরি, ব্লু তৈরি করতে গেলে সায়ান যদি 100% এবং ম্যাজেন্ডা যদি 100% ইউজ করি তাহলে ব্লু হয়ে যাবে। যদি সিলভার কালার তৈরি করতে চান, সিলভার কালারটা যদি একটু তৈরি করতে চান, ব্ল্যাকের 35% রাখবেন। কীভাবে রাখবেন সেটা আমি দেখা দেবো একটু পরে। সিলভার যদি তৈরি করতে চান 35% রাখবেন শুধু ব্ল্যাক, আর কিছু করতে হবে না, আপনার সিলভার কালারটা চলে আসবে। জি 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 জি, এটা 35% রাখলে ব্ল্যাক কালার দেওয়া হয়ে যাবে, সিলভার কালারটা চলে আসবে আপনার। বুঝতে পারছেন? আচ্ছা, এটা পার্সেন্টেজটা কমাই দিতে হবে। যদি পিঙ্ক কালার তৈরি করতে চান, আপনার ম্যাজেন্ডার 40% রাখলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। অরেঞ্জ যদি তৈরি করতে চান, ম্যাজেন্ডা হচ্ছে 50%, আর 100% ইয়েলো যদি ইউজ করেন তাহলে আপনার অরেঞ্জ কালারটা চলে আসবে। আর কফি কালারটা যদি ইউজ করতে চান, 100% ম্যাজেন্ডা, 100% ইয়েলো, 50% ব্ল্যাক দিলে কফি কালারটা চলে আসে। আপনি যদি গোল্ডেন কালারটা তৈরি করতে চান তাহলে হচ্ছে 10% হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা হচ্ছে 20%, আর 80% হচ্ছে ইয়েলো যদি ইউজ করেন তাহলে আপনার গোল্ডেন কালারটা চলে আসবে। এই পর্যন্তই মেবি আপনাদের শেষ। এরপর আমি কিভাবে কালারটা রেডি করবেন সেটা একটু দেখাচ্ছি। অলরেডি আমরা জানি, এরপরও জাস্ট একটু দেখানো। আমরা নর্মালি কালার সসটা ইউজ করতেছি, কিন্তু দেখেন সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এই যেখানে খেয়াল করে দেখেন সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাকের একটা পার্সেন্টেজ দেওয়া আছে, ঠিক আছে? আমি একটা শেপ তৈরি করলাম, শেপ তৈরি করে মনে করেন এই কালারটা নিলাম। ক্লিয়ার? একটু খেয়াল করে দেখেন সায়ান কোথায় চলে গেছে আর ম্যাজেন্ডা গেছে, ইয়েলো কোথায় চলে গেছে। জানি আমি সায়ান 100%, ম্যাজেন্ডা যদি 100% দিই তাহলে কি আসবে? গ্রিন আসবে। এখন আমি সায়ানটাকে 100% রাখি, ইয়েলোটাকে কমাই দিলাম, ম্যাজেন্টাকে 100% করে দিলাম, কি কালার আসছে? ব্লু কালার আসছে। বুঝতে পারছি কথাটা? এখন আমি কি করতেছি, এটাকে অফ করে দেন, ইয়েলোটাকে অন করেন, এটাকে অফ করে দেন, কি আসছে? বুঝতে পারছি কথাটা? এইভাবে যখন আপনি পার্সেন্টেজ কমাবেন তখনই কালারটা চলে আসবে। একটু খেয়াল করে দেখেন, এটার মধ্যে তো সবগুলো কালার চলে আসে, এর মধ্যে তো কে লেখা আছে, তাহলে এখানে অন্য কিছু আসলো কিভাবে? বুঝতে পারছি কথাটা? কে লেখা আছে, এখানে অন্য কিছু আসলো কিভাবে তাহলে? যে এখানে কালারটা আসলো কিভাবে? ওই যে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো একটা কম্বিনেশন আছে, এই। এখন যখন আমি এগুলি সবগুলোকে অফ করে দিলাম, অফ করে দিয়ে যখন আমি এখানে 30% ইউজ করলাম ব্ল্যাকের মধ্যে, তখন দেখেন কালারটা কি এসে। বুঝতে পারছি কথাটা? এই কালারটা। এখন আমি যদি গোল্ডেন কালার ইউজ করতে চাচ্ছি, গোল্ডেন কালার কত ছিল? সায়ান ছিল আপনার কত? 10% হচ্ছে সায়ান ছিল, আর কত ছিল? তারপর হচ্ছে ম্যাজেন্ডা ছিল 20%, নাকি? 20% ম্যাজেন্ডা ছিল নাকি? আর ইয়েলো ছিল 80%। বুঝতে পারছি? এই হচ্ছে আপনার ইয়েলো কালার। সরি, এটাকে সিলেক্ট করি। এই হচ্ছে আপনার ইয়েলো কালার। বুঝতে পারছি? আর একটু আগে যেটা ছিল এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার। ক্লিয়ার? এরকম আপনি ইচ্ছা করলে দেখেন, আমি এই কালারটা আমাকে চোখ ঝাঁঝর লাগতেছে, আমি যদি ইয়েলোটা একটু কমাই, দেখেন কালারটা এখন সুন্দর লাগতেছে। আমি যদি এই জিনিসটা অফ করে দেই, শুধু ম্যাজেন্টাটা ইউজ করি, আমাকে চোখে লাগতেছে। আমি যদি একটু কমাই দেই, পারতেছি। জিনিসটা হয় কি জানেন? জিনিসটা হয় হচ্ছে আপনার আপনার অনেক সময় দেখা যায় যে এইখানেই, এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, অথবা আমি এই জায়গাটার মধ্যে ডাবল ক্লিক করতেছি, আমি এটাকে সিলেক্ট করে এটাকে ক্রস করে দিই, এটাকে সিলেক্ট করে আমি এখানে ডাবল ক্লিক করতেছি, আমার কাছে সোয়াচটা আছে, খেয়াল করছেন? তুমি ম্যাজেন্ডার কোথায় যাবা? বুঝতে পারছেন কথাটা? এইভাবে লেখা ও বলে দিচ্ছে তুমি ভাই কোথায় যেতে চাও, এখানে গেলে এটা পাবা, এটা গেলে ও আমাকে দেখাই দিচ্ছে যে কালার এই আছে, এই আছে, এই আছে। আমি যদি এখানে ইউজ করি এখানে কালারটা চলে আসবে, আমি যদি এখানে ইউজ করি এই ধরনের কালার আসবে, আমি যদি গাঢ় চাই এইভাবে চলে আসবে। দেখেন, ক্লিক করেন, চলে আসবে। সে আমাকে দেখাই দিচ্ছে যে এই অবস্থা হচ্ছে। এখন আমরা নর্মালি যেটা ইউজ করতে করতে অভ্যস্ত, যে বেনি আসো সকালের মধ্যে যে অভ্যস্ত, এই জন্য আমাদের এই সমস্যাটা। বুঝতে পারছি? আমি ইচ্ছা করলে এখান থেকে জাস্ট হচ্ছে পার্সেন্টেজটা কমিলেই আমার কালার কম্বিনেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি ব্ল্যাক ইউজ করি, ম্যাক্সিমাম টাইমে আমি দেখা যাচ্ছে ব্ল্যাক ইউজ করি, দেখেন 100% ব্ল্যাক হয়ে গেছে। এই ব্ল্যাকটাকে যদি এটা ইউজ না করে যদি আমি 20% কমিয়ে দিই, অর্থাৎ এখান থেকে যদি আমি করি 80% দিই, 80% দিয়ে যদি করি, ওকে করি, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, প্লাস হচ্ছে জিনিসটা সুন্দর লাগছে। এই ছোট ছোট জিনিসগুলো, এটা কিন্তু ঘনত্ব কিন্তু কমতেছে না, আমি জাস্ট এটা থেকে বের করে নিয়ে আসতেছি হালকা।
হালকা একটু মিক্সিং করতেছি, কারণ এটার সাথে কি করে যে সায়ান ম্যাজেন্টা ইয়েলো করলে হচ্ছে আপনার কি হচ্ছে ব্ল্যাক আসে, আর রেড গ্রিন ব্লু করলে হচ্ছে কি আসে হোয়াইট আসে। আমি একটু হোয়াইট মিক্সিং করে দিচ্ছি, ব্ল্যাকের সাথে হোয়াইটটা মিক্সিং করে দিচ্ছি, আর কিছু না। এটা ঘনত্ব কমতেছে না, এটা হচ্ছে আপনার মিক্সিং হচ্ছে। এবার বলেন, আচ্ছা শুনেন একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমি একটা শেপ নিলাম, একটু ভালো করে খেয়াল করেন, আমি একটা শেপ নিলাম। কিছু কিছু সময় আমি নর্মালি যেটা করতেছি সেটা হচ্ছে আপনার একটা A4 সাইজ নিলাম, এখানে ব্লিডটা নিলাম, নিয়ে আমি কি করতেছি একটা শেপ তৈরি করলাম, তাই না? এই ব্লিডটা নিলাম হচ্ছে আমার সেফ জোন হিসেবে। তো নর্মালি যদি আমি যখন একটা খাতার মধ্যে লিখি, আমি দুই পাশ থেকে কিন্তু কিছু জায়গা ছেড়ে নিই, তাই না? এই পাশে একটু সামনের দিকে একটু জায়গা ছেড়ে নিছি, ওই পাশে একটু জায়গা ছেড়ে নিছি, উপরে একটু জায়গা ছাড়ছি, নিচে একটু জায়গা ছাড়ছি, তাই তো আমার কাগজটার মধ্যে। এই যে আপনার উপরে নিচে যে জায়গাটা ছাড়ছেন, সাইডে বেশি জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় মার্জিন। আমরা মার্জিন ইউজ করি নিচের মধ্যে। ঠিক আমি যখন এই কাজটা যখন করতেছি বা কাজটা যখন করব, আমার লেখাটা যাতে এর বাইরে না যায়, এর জন্য আমার একটা মার্জিন ইউজ করা দরকার, তাই না? তা আমি না হয় ব্লিড ইউজ করতে পারতেছি বাইরে, কিন্তু এখানে আমি মার্জিন ইউজ করব। এটা একটা প্রয়োজনীয় জিনিসটা, যে আমি যখন লিখবো, আমি লিখাটা যদি এখানে একটা এখানে চলে গেল, আরেকটা এখানে আছে, আরেকটা এখানে আছে, এখানে কেমন হিজিবিজি হয়ে যাবে জিনিসটা। তো আমার একটা মার্জিনের ভিতরে যদি থাকে জিনিসটা খুব সুন্দর লাগবে। এইটা একটা। নাম্বার 2 হচ্ছে আমি একটা শেপ নিলাম, এই যে সাপোজ মনে করেন আমি এই শেপটা নিলাম, এই শেপটা নিলাম, এই শেপটা নেওয়ার পর আমি চাচ্ছি এরকম আরো 5-7টা শেপ হবে। এখন এই শেপগুলোর অ্যাকুরেটলি আছে কিনা, সমান আছে কিনা, সেটা একটু জানা দরকার আমার, তাই না? তাই তো, এই একটা শেপগুলো জানা দরকার। তারপর হচ্ছে আমি চাই যে এই জিনিসটা সেন্টারটা আমি ফিক্সড করে রাখতে, অর্থাৎ এখানে যে ওর সেন্টারটা এটা যদি বোঝা যায়, এই জন্য আমি এখানে এরকম কিছু একটা করতে চাচ্ছি। এই যে জিনিসগুলো আছে, আমি ইচ্ছা করলে এগুলোকে আমি গাইড দিয়ে কাজটা করতে পারি, বুঝতে পারছি? এখানে আপনার গাইড ইউজ করা যায়। নর্মালি আমি যখন আমার খাতার মধ্যে পেন্সিল দিয়ে করি কাজ করি, আমি একটা রুলার ইউজ করি, তাই না? একটা পেন্সিলের কাঠের স্কেল একটা ইউজ করি স্কেলের জন্য, ওইখানে স্কেল হিসেবে ইউজ হয়, আর ইলাস্ট্রেটরে ইউজ হয় হচ্ছে রুলার হিসেবে। বুঝতে পারছো কথাটা? রুলারের থেকে আমরা তো নর্মালি করে পেন্সিল দিয়ে স্ক্র্যাচ করে দাগ নিচ্ছি, আর এখানে হচ্ছে গাইড নিয়ে কাজ করে। গাইড দিয়ে কি কি করতে পারবেন? গাইড দিয়ে আপনি আপনার সাইজটা সোজা করতে পারবেন, আপনি সেন্টার ফিক্সড করতে পারবেন, আপনি মার্জিন ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি ইচ্ছা করলে আলাদা একটা টেবিলও তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, গাইডের মধ্যে কোনো ধরনের ইফেক্ট দেওয়া যায় না, আপনি জাস্ট আনতে পারবেন না, ডিলিট করতে পারবেন, এছাড়া আর কিছু করতে পারবেন না। গাইড কালার চেঞ্জ করতে পারবেন না, একে কার্ভ করতে পারবেন না, ওকে আপনি ছোট করতে পারবেন না, বড় করতে পারবেন না, কিছু করতে পারবেন, যা আছে তাই থাকবে। জাস্ট হচ্ছে আপনার এনে আপনি আপনার কাজ করে আবার ডিলিট করে ফেলতে পারেন, এছাড়া গাইডের আর কোনো কাজ নেই। বুঝতে পারছি? গাইড কিভাবে? কন্ট্রোল আর যদি ইউজ করেন আমার উপরে রুলারটা চলে আসবে, উপরে আর বায়ে আসে, রুলার ডানেও আসে না, নিচেও আসে, উপরে আসে আর বায়ে আসে। এখন রুলারের কাজ কি শুধু গাইড তৈরি করা? না, রুলারের কাজ আরেকটা আছে, সেটা হচ্ছে আমি যে এখন একটা নতুন আর্টবোর্ড নিলাম, আমি এখন ইঞ্চিতে আছি, ক্লিয়ার? আমি যে নতুন আর্টবোর্ডটা নিছি সে আর্টবোর্ডটা এখন ইঞ্চিতে আছে। এখন আমি এখানে কাজ করে ফেলছি, অনেকটু কাজ করে ফেলছি। এখন আমি একটা শেপ নিব, এটার পরিমাপটা আমার মিলিমিটারে জানা আছে, ইঞ্চিতে জানা নেই। এখন আমার একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি কনভার্ট করব, মিলিমিটারকে ইঞ্চিতে কনভার্ট করব, দেন হচ্ছে আমি ইঞ্চি হিসেবে বসাবো, তাই তো? আমার ওইটা করতে একটু সময় লাগবে, আমি ইচ্ছা করলে আরেকটা ইজি ওয়েতে এই কাজটা করে ফেলতে পারি। সেটা কি? সেটা হচ্ছে এই যে রুলারে যদি আমি রাইট বাটন ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমার যে ইউনিটটা ছিল, পরিমাপের যে এককগুলো ছিল, প্রত্যেকটা জিনিস বের হয়ে আসছে। আমি ইচ্ছা করলে ডিরেক্টলি এখান থেকে কনভার্ট করে নিতে পারবো। আপনাদেরকে ফার্স্ট দিন একটা কথা বলেছি, আপনি বলছেন আমি এখন ইঞ্চিতে আছি, আমি যদি মিলিমিটারে যেতে চাই কি করা যায়, যে এখন তখন সেদিন আমি বলছি আপনাকে এখন কেটে নতুনভাবে নিতে হবে, তাই না? কারণ সেদিন যদি আমি এই কথাটা বলতাম, তাহলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারতেন না জিনিসটা কি হচ্ছে, ক্লিয়ার? এই জন্য আজকে হিসেবে আমি রুলার দিয়ে এই কাজগুলো করতে পারবো, গাইডের সাথে এই কাজটাও করতে পারবো। এক নাম্বার কাজ করতে পারবো কি, আমি আমার ইউনিট চেঞ্জ করতে পারবো, পরিমাপের এককগুলো চেঞ্জ করতে পারবো। নাম্বার 2 হচ্ছে আমি আমার যে শেপগুলো আছে সেগুলো সুযোগ্যভাবে বা সমানভাবে হচ্ছে কিনা বা কাজটা ঠিকমতো হচ্ছে কিনা সেজন্য আমি আলাদা করে গাইডলাইন ইউজ করতে পারবো। ইচ্ছা করলে আমি মার্জিন ইউজ করতে পারবো, ইচ্ছা করলে আমি টেবিলের মতো একটা ছকও তৈরি করতে পারবো, আমার যদি ইচ্ছা হয়। এখন গাইড দিয়ে আপনি কিভাবে কাজ করতে পারবেন সেটা আমি একটু পরে দেখাবো। এখান থেকে যদি আমি দেখেন আমার উপরের যে অংশটা আছে, এখন ইঞ্চিতে দেওয়া আছে, এখানে দেখেন ইঞ্চি করা আছে, 0, 2, 4, 6 এরকম করে দেওয়া আছে। আমি যখন এটাকে মিলিমিটারে ক্লিক করলাম, দেখেন এটা
মিলিমিটারে পরিণত হয়ে গেছে, তাই না? এরপরে যখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পয়েন্টসে গেলাম, দেখেন এটা পয়েন্টসে কনভার্ট হয়ে গেছে। এখন আমি যখন একটা রেক্টেঙ্গুলার তৈরি করতেছি, একটু খেয়াল করে দেখেন আমার যেই মাউসটা আছে, মাউসটার পাশে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 114.29 পিটি, খেয়াল করছেন? আমি পিটি দিয়ে করতেছি। এখন যখন আমি এটা কনভার্ট করে ইঞ্চিতে যাচ্ছি, আমি যখন এটাকে দেয়া করতেছি, দেখেন 1.6 ইন, বুঝতে পারছি? অর্থাৎ আমি ইজিলি এখান থেকে কনভার্ট করে ফেলছি, আমার আর ওটা নিয়ে টেনশন করতে হবে। সবচেয়ে মজার কথা হচ্ছে এইটা, আমি এখানে যখন কনভার্ট করে ফেললাম, আমি এখানে যখন কনভার্ট করে ফেলছি, যে আমি পয়েন্টসে কনভার্ট করলাম এবং এখান থেকে ক্লিক করে যখন এখানে ক্লিক করলাম, এখানে দেখেন পয়েন্টস শো করতেছে। আবার এটাকে ক্যান্সেল করলাম, ক্যান্সেল করে এটাকে যখন আমি মিলিমিটারে নিয়ে গেলাম, আমি যখন এখানে ক্লিক করতেছি, দেখেন মিলিমিটার শো করতেছে। অর্থাৎ আমি ইজিলি কনভার্ট করে এখানে চলে আসতে পারতেছি। আমার প্রয়োজন অনুযায়ী আমি মিলিমিটার, সেন্টিমিটার বলেন, ইঞ্চি বলেন, পিক্সেল বলেন, আমি ইজিলি কনভার্ট করে আমি এখানে চলতে পারবো। এটা হচ্ছে রুলারের ফার্স্ট কাজ। এরপরে যে কাজগুলো আছে সেটা হচ্ছে উপর নিচে থেকে আমি গাইডগুলো আনতে পারতেছি। একটু খেয়াল করে দেখেন গাইডগুলো কিভাবে আনবেন। আমি এই যে মাউসের গিয়াতে যাব, সিলেকশন টুল থেকে রুলারটা ঠিক মিডলে যাব, মিডলে গিয়ে মাউসটা ড্র্যাগ করে যদি কিছু নিয়ে আসেন, দেখবেন হালকা একটা কালো রঙের কিছু একটা নিয়ে আসতেছে। এটাকে সিলেক্ট করে ছেড়ে দেন, এটা হচ্ছে একটা গাইড। এই গাইডটা আমি ইচ্ছা করলে একটা, দুইটা, পাঁচটা, 10টা, 20টা, 1000ও আনতে পারবো, কোনো সমস্যা না। আমার যতগুলো প্রয়োজন হবে ততগুলো নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? আমার যতগুলো ইচ্ছে আমি প্রত্যেকটা নিয়ে আসতে পারবো, যতগুলো ইচ্ছে। এটাকে কি করবেন, উপর থেকে জাস্ট ড্র্যাগ করবেন, উপর থেকে ক্লিক করে ড্র্যাগ করবেন। এটা হচ্ছে উপর থেকে আনার জন্য। উপর থেকে নিচে আনতে পারবেন, কিন্তু নিচে থেকে নিতে পারবেন না। নিচে থেকে গাইড নেওয়া যায় না, উপর থেকে আপনি নিচে আনতে পারবেন। বুঝতে পারছি কথাটা? তাই বলে এটা বোঝাচ্ছি না যে এটাকে ধরে আমি উপরের দিকে নিতে পারবো না। আমি বলতেছি যে গাইড নিচে কোনো শো করে না, নিচে থেকে আমি আনতে পারবো না, উপর থেকে ড্র্যাগ করে আনতে হবে। আর রাইট বাটনে আমি ক্লিক করতে পারবো, আমি বা থেকে আনতে পারবো। বা থেকে আমি ইচ্ছে করলে ড্র্যাগ করে ওই একই উপর থেকে পাশ থেকে ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে আপনি আপনার মতো করে এখানে আলাদা আলাদা করে গাইড ইউজ করতে পারবেন। বুঝতে পারছি? এরপর দেখেন এখন আমি এই কাজগুলো করলাম। এখন যদি আমি এবার সিলেক্ট করি, সিলেক্ট করলে দেখেন আমার গা সহ সিলেক্ট হয়ে যাচ্ছে, গাইডগুলো সহ সিলেক্ট হয়ে। এই জন্য আমাকে আগে গাইডগুলোকে লক করতে হবে, কিন্তু এখানে লকটা ওই সিস্টেম না, কন্ট্রোল 2 না। কন্ট্রোল 2 হচ্ছে শেপ লক করার জন্য, আর গাইড লক করার জন্য যেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে একটা অপশন পাবেন লক গাইড। এই লক গাইডে যখন ক্লিক করবেন এই গাইডগুলো লক হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন, এখন এগুলো সিলেক্ট হবে না, কিছু হবে না। আমি ইচ্ছে করলে এখানে ড্র্যাগ করলে এগুলো যা হচ্ছে এগুলো ড্র্যাগ হবে না। বুঝতে পারছি? আমি লক গাইড করব, এই লক গাইড আর হচ্ছে কন্ট্রোল 2 এক না। লক গাইডটা হচ্ছে শুধু গাইডের জন্য। যে কোনোভাবে আপনি গাইড তৈরি করছেন, ওই গাইডটাকে যদি লক করতে চান কন্ট্রোল 5। বুঝতে পারছি? আর যদি আমি আমার শিফট সরি কি জানি বলে, রাইট বাটন ক্লিক করে লক গাইড। আর যদি আমি মনে করি যে এটাকে শেপগুলোকে লক করব, তাহলে হচ্ছে কন্ট্রোল 2। এটাকে আনলক করা এই যে ওয়ে, রাইট বাটন ক্লিক করে যে টিক চিহ্নটার মধ্যে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, উঠে যাবে, কোনো সমস্যা নেই। কন্ট্রোল 2। ও আচ্ছা, এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখন আমি এটাকে লক করতেছি, আপনার কথা দিয়ে যাচ্ছি, কন্ট্রোল 2 দিয়ে আমি লক করলাম। এখন অল্টার কন্ট্রোল 2, আপনাদের তো একটা কোশ্চেন ছিল বা আগে ছিল যে একটা কন্ডিশন ছিল যে আনলক করলে তো সবই আনলক হয়, গাইড আনলক হবে। কারণ গাইডটা তো আমি এভাবে আনলক করিনি, লক করিনি। বুঝতে পারছি? আমি ওইভাবে যেভাবে গেছি ওইভাবে আসতে হবে। এখন অল্টার কন্ট্রোল 2 ইউজ করে আমার শেপগুলো আনলক হচ্ছে, গাইডটা আনলক হচ্ছে। আচ্ছা, এইগুলো দিয়ে আমি মার্জিন হিসেবে কাজ করতে, মার্জিন নিতে পারি দিয়ে গাইড দিয়ে। আপনি ইচ্ছে করলে শেপগুলো দেখেন, এখন প্রত্যেকটা শেপ যদি আমি ধীরে ধীরে জায়গা মতো ইউজ করি, আমি ইজিলি কাজটা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এক কতগুলো গেল। আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে হাইড গাইডও করতে পারেন। আপনি কাজটা করার পর যদি দেখতে চান যে আমি অ্যাকচুয়ালি সুন্দর লাগতেছে কিনা, আমি হাইড গাইড করে দিতে পারি। ঠিক আছে? আবার যদি রাইট বাটন ক্লিক করে শো গাইড ইউজ করেন, আমার চলে আসছে। মনে করেন আপনি এখানে অনেকগুলো গাইড নিয়ে আপনি কাজটা করছেন, করার পর দেখেন এগুলোর কারণে জিনিসটা বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি কি হচ্ছে। আপনি যদি হাইড করতে চান হাইড করতে পারেন। এখন যদি আপনি চান যে ডিলিট করবেন, আপনি যদি চান ডিলিট করে ফেলবেন, যে কাজ শেষ আমি ডিলিট করে ফেলবো, রাইট বাটন ক্লিক করে আগে আনলক করে নেবেন, এরপর দেখবেন সিলেক্ট করলে বাইরে সিলেক্ট করবেন, দেখেন নীল রঙ হয়ে গেছে, খেয়াল করছেন? যদি নীল কালার হয়ে যায়, ব্লু কালার হয়ে যায়, তাহলে বুঝবেন যেগুলো সিলেক্টেড। এখন ডিলিট বাটনে ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। আবার এটাকে করেন, উপর থেকে সিলেক্ট করেন, এগুলো ডিলিট বাটনে ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। কোনো কারণে যদি আপনার
ডিলিট না হয় তাহলে বুঝে নেবেন যে আপনার গাইডটা লক করা আছে। বুঝতে পারছি? যদি এরকম নীল কালার না হয় তাহলে মনে করবেন যে আপনার গাইডটা লক করা আছে, আপনি আগে আনলক করে নেবেন। তবে আনলক করার জন্য সেটা হচ্ছে আমার শেপগুলো সিলেক্ট থাকতে পারবে না, কোনো শেপই সিলেক্ট থাকতে পারবে না, বাইরে হচ্ছে সিলেক্ট করে ডিসিলেক্ট করে নেবেন, তারপর হচ্ছে ক্লিক করে লকটা আনলক করে নেবেন। বুঝতে পারছি? আচ্ছা, জি বলেন। সরি, আমার এখানে গাইডটা লক করা, এখনো কিন্তু গাইডই নেই। এখানে আমার গাইডটা লক করা, তাই না? এখান থেকে দেখেন উপর থেকে গাইড নিয়ে আসতেছি, এখন আমি এটা সিলেক্ট করতেছি, সিলেক্ট হচ্ছে আগেই হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা? এখন একটা কেন 10টাও যদি আনেন আপনার এটা আনলক লক হবে, লক মানে লক অবস্থায় থাকবে। এখন যদি এটা আনলক অবস্থায় থাকতো অনেক সময় দেখা যাবে এই সমস্যাটাই হবে, আমার গাইডটা লক করা আছে, আমি ট্রাই করতেছি, তখন আপনার কোশ্চেন হবে আমি তো লকই করিনি, আমি তো লকই করিনি, এটা কেন এটা এরকম করতেছে? এটা হচ্ছে একটু দেখে নেবেন যে লক আছে কি, তাইলে হবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হচ্ছে, আমি একটা মাউস করলাম, মাউস বলতেছি, মাউস ক্লিক করতেছেন তো। আচ্ছা, এই যে জিনিসটা তৈরি করছি, আমি চাচ্ছি ওর একটা সেন্টার ক্রিয়েট করতে। মনে করেন এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমি যদি ওর একটা সেন্টার ক্রিয়েট করতে পারি, পরবর্তী জিনিসটা আমি সেন্টার থেকে রেডি করতে পারবো। বুঝতে পারছি? এটার একটা সেন্টার ক্রিয়েট করতে চাচ্ছেন, আমার গাইড আছে, উপর থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে দেখেন এই যে মিডলে নিয়ে আসলাম। কিভাবে সেন্টারটা ফিক্স করতেছি একটু খেয়াল করে দেখেন। আমি যখন এটাকে সিলেক্ট করব তখন দেখেন এখানে একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার, তাই না? এটা একদম মিডলে থাকে, এই পয়েন্টারগুলো খুব মিডলে থাকে, একদম মিডলে থাকে। আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে বুঝতেছি যে অ্যাকচুয়ালি আরেকটু নামানো দরকার, তাই না? এটা গাইডটাকে ধরে হালকা একটু নামান, নেমে এটা আবার সিলেক্ট করেন, এটা ক্লিয়ার আপনার মিডলে হয়ে গেছে। এটা হচ্ছে এক পাশেরটা আসলো, এটা হচ্ছে এক পাশেরটা আসলে। এখন আমি যদি এই পাশে থেকে একটা নিয়ে আসি, নিয়ে এসে যদি একদম মিডলে রাখি, সিলেক্ট করেন, দেখেন কাছাকাছি চলে আসছে, এটা ধরে অ্যাড করে দিই, আমার সেন্টার ফিক্সড হয়ে যাচ্ছে হালকা করে। দেখেন দেখাচ্ছি, অলরেডি দুইটা দেখালাম, যে আমি আপনার মার্জিন হিসেবে ইউজ করতে পারবো, অথবা আমি আমার শেপগুলোকে সমান্তরাল রাখার জন্য ইচ্ছা করলে ইউজ করতে পারবো, এক দুইটা। আর একটা হচ্ছে আপনার আমি ইচ্ছা করলে ওইখান থেকে ডিরেক্টলি কি করতে পারতেছি, রুলার থেকে আপনার ইউনিটগুলো চেঞ্জ করতে পারতেছি। আরেকটা হচ্ছে গত লাস্ট দিন আপনার টিপু ভাই মানে একটা রেশিও মেনটেনের কথা বলছে, ঠিক আছে, যে আমার রেশিওগুলো মেনটেন হচ্ছে না। আমি এখন দেখেন এই যে যাচ্ছি, সরি তপু, ও আমার টিপু টিপু বলছি না আমি, সরি। আচ্ছা, এই যে দেখেন এখান থেকে ধরতেছি, এটা হচ্ছে কার্ভেচার টুলস, ধরে আমি কি করতেছি, ড্র্যাগ করে নিয়ে আসতেছি এখানে, আমার কিন্তু সেন্টার একটা ফিক্সড করা হয়ে গেছে, খেয়াল করছেন? এখান থেকে রেডি করতেছি, ফিক্সড হয়ে গেছে। এই পাশ থেকে রেডি করি, বুঝতে পারতেছি? এখন বলেন আমার রেশিও মেনটেন হয়েছে কিনা, বুঝি না। দেখেন আমি জাস্ট এখান থেকে, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমার তো এখন সেন্টার ফিক্সড করা আছে, আমি ইজিলি এখান থেকে মিডল থেকে কাজ করতে পারবো, তাই তো? এখন আমার সেন্টার নিয়ে টেনশন করতে হবে না। আমি যদি ধরি, এখন শিফট এবং অল্টার প্রেস করছি, আগে প্রেস করে ড্র্যাগ করতেছি, আমি একটা আলাদা রেক্টেঙ্গুলার নিছি, রেক্টেঙ্গুলার নিয়ে আমি কি করতেছি, এখানে সিলেকশন টুল দিয়ে হালকা করে এখানে ড্র্যাগ করে এটাকে গোল করে দিচ্ছি, গোল করে দিয়ে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। মধ্যে মধ্যে কথা বলার কারণে এই সমস্যাটা আপনার এখানে আপনার ব্লিড নিছি ঠিকই, কিন্তু মার্জিন নিতে চাচ্ছি, ঠিক আছে? এখন আমি এখান থেকে কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল আর দিয়ে আমি একটা জ্ঞান নিয়ে রুলার নিয়ে আসলাম, রুলার নিয়ে আসতে পরে আমি কি করতেছি, এইভাবে মার্জিনের ব্যবস্থা করতেছি, ঠিক আছে না? এইভাবে মার্জিনের ব্যবস্থা করতেছি, উপর থেকে এভাবে নিয়ে নিয়ে মার্জিন করতেছি, যে এর বাইরে আমার লেখাটা যাবে না, বা ডিজাইন কনসেপ্টটা এর বাইরে আমি করতে চাচ্ছি না। রাখলেন আপনি, এখন অ্যাকুরেটলি সমান হলো কিনা সেটাও তো আমি জানি না, জানেন কি? তাই না? অ্যাকুরেটলি সমান হলো কিনা সেটা আমি জানি না। এখন আপাতত যেটা আছে এর মধ্যে আপনি যেটা করতে পারেন, একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি কি করতেছি, কত ইঞ্চি ছাড়বো, কতটুক ছাড়বো। আমি মনে করেন যে ছাড়তে 0.3 ছাড়তে যাচ্ছি, 0.3 ছাড়তে যাচ্ছি, বুঝছেন? এখানে কাজ করতেছে
0.30 এটা আমি চাচ্ছি যে আপনার ছেড়ে দিব, হাইটটা আপনার থাকুক 2 ইঞ্চি থাকুক, 2 ইঞ্চিতে ওকে করলাম। এই দেখেন আমার একটা রেক্টেঙ্গুলার আসছে, খেয়াল করছি? এটা আমি নিচ্ছি, নিয়ে আমি কি করতেছি এই পাশে রাখি, এই পাশে রেখে এখান থেকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসি, ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসি। আমরা রোটেট করতে জানি, এই কর্নারে গেলে রোটেট অপশন আসবে, তাই না? ড্র্যাগ করি, শিফট প্রেস করি, সমান হয়ে যাবে। এখানে রাখি, উপর থেকে নিয়ে আসি, হয়ে গেছে। নিচের দিকে আসি, উপর থেকে নিয়ে আসি, হয়ে গেছে। বুঝতে পারছি? এখন দেখেন চারি সাইডটা সমান। এখন আমি রাইট বাটন ক্লিক করে লক করে দিই, চারি সাইড আমার সমান। ক্লিয়ার? শেপ তৈরি করলাম টোটাল, এখানে একটা শেপ তৈরি করলাম। শেপ তৈরি করে যদি আমি শিফট এবং অল্টার প্রেস করে কর্নারটা ধরে হালকা একটু ছোট করে দিই, পারবো না? একটা গ্যাপ করতে পারবো না, এরপরে আমি এখানে গাইড নিয়ে আসি। বুঝতে পারছি কথাটা? আমি এভাবে করতে পারবো তো, এটাও আমি জানি। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আপনার প্রয়োজন হচ্ছে এইখানে হচ্ছে 1 ইঞ্চি, এখানে হচ্ছে আধা ইঞ্চি, এবার হচ্ছে 1.5 ইঞ্চি, এখানে হচ্ছে আপনার 1 ইঞ্চি, তো তখন আপনি কি করবেন? তখন হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে ফলো করতে হবে, যে আমি কি করব, রেক্টেঙ্গুলে ক্লিক করে এখানে আপনি ক্লিক করবেন, আপনার কত ইঞ্চি প্রয়োজন এই মুহূর্তে, আধা ইঞ্চি, 0.50 নেবেন, নিয়ে আপনি এই পাশে একটা গাইড নিয়ে নেবেন। এখন আপনার কত ইঞ্চি প্রয়োজন, 1 ইঞ্চি প্রয়োজন, উপরেরটা নিয়ে আবার আরেকটা রেক্টেঙ্গুলে নিয়ে আপনি কি করতেছেন, 1 ইঞ্চি নিচ্ছি। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আমার লাগতেই পারে, আমার ডিজাইনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি লাগতেই পারে, যে এই পাশে 1 ইঞ্চি, ওই পাশে 2 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে আধা ইঞ্চি, এই জন্য অ্যাকচুয়ালি এটা দেখানো। বুঝতে পারছি? একটু আগে যেটা বললাম, আমি একটা জিনিস দেখছি, মানে বলছি যে আমি যে গাইডটা নিচ্ছি, আপনার গাইডটা নিচ্ছে, এটা কিন্তু আমি কাট করতে পারবো না, তাই না? আমি এই গাইডটাকে কাট করতে পারবো না। এখন আপনি এই টাইপের নিচ্ছেন, দেন হচ্ছে আপনি কাজ করতে পারতেছেন, কিন্তু আমি চাচ্ছি যে এই ইলিপস টাইপের একটা কিছু নিলাম। ইলিপস টাইপের নেওয়ার পর আমি চাচ্ছি যে আমার লেখাটা এখানেই থাকবে, গোলভাবে থাকবে, কিন্তু এটার একটা গাইড থাকা দরকার, তাই না? এর বাইরে যাতে না যায়। হ্যাঁ, আমি একটা ওয়ে আছে আমার, সেটা হচ্ছে Ctrl+C Ctrl+F দিয়ে আমি এটাকে কপি করলাম, কপি করে দেন হচ্ছে শিফট এবং অল্টার প্রেস করে ছোট করলাম, ছোট করে আমি এটা কি করতেছি, একটা কালার ইউজ করতেছি, এটা তো একটা শেপ হিসেবে কাজ করতেছে, কিন্তু আমি শেপ চাচ্ছি না, আমি একটা গাইড চাচ্ছি, যাতে এটার মধ্যে কোনো ধরনের ইফেক্ট না হয়। সাপোজ মনে করেন আপনি এখানে লিখলেন, গোল করে লিখলেন কিছুটা, এবং ওইটা যখন সিলেক্ট করতেছেন বা কাজ করতেছেন, তখন কিন্তু এটার মধ্যেও ইফেক্টটা চলে আসতে পারে। যদি গাইড থাকে, তাহলে যদি গাইডটা লক থাকে ওইটার মধ্যে, বা লক যদি নাও থাকে গাইডের মধ্যে, আমি জানি কালার দিতে পারতেছি না, আমি এটাকে মানে কোনো ধরনের মডিফাই করতে পারবো না, কিছুই করতে পারবো না, তাই না? আমি জানি গাইডটা এই কাজ করা যায়। তা আমার একটা শেপ হলে তো এটা তো সাথে সাথে রেসপন্স করবে, কিন্তু নর্মালি যদি একটা গাইড থাকতো তাহলে দেখা যেত যে এটা রেসপন্স করতো না, তাই তো? নর্মালি তাই না? কিন্তু এটার ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে আমি কিভাবে গাইড কি করা যায়, এটাকে আমি কার্ভ করে এরকম গোল টাইপের কোনো কি গাইড করতে পারবো কিনা, কি করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি যদি আপনার কোনো শেপকে গাইডে পরিণত করতে চান, ভালো করে মনে রাখেন, আমি যদি আমার কোনো শেপকে গাইডে পরিণত করতে চাই, তাহলে আমি যে শেপটাকে গাইডে পরিণত করতে চাইবো ওই শেপটাকে অবশ্যই সিলেক্ট রাখবেন। সিলেক্ট রেখে আমি যদি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল 5 ইউজ করি, তাহলে এটা গাইডে পরিণত হয়ে যাবে, আমার শেপটা গাইডে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছি? আমি যদি আমার কোনো শেপকে গাইডে পরিণত করতে চাই, তাহলে Ctrl+5 ইউজ করব, তাহলে শেপটা গাইডে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? সেটা যে কোনো উপায়ে হোক। অর্থাৎ আপনি চাচ্ছেন এই মুহূর্তে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলারটা কি করছি, কার্ভ করছে, আমার প্রয়োজন অনুযায়ী কার্ভ করছি। কিন্তু এখন যদি আমি একটা এখানে মার্জিন ইউজ করতে চাই, আমি উপরে মার্জিন করলাম, এখানে মার্জিন করলাম, এখানে আসলো, এখানে মার্জিন করলাম, এখানে আসলো, ঠিক আছে? এই পর্যন্ত আসলো, এখানে মার্জিন করলাম, এখানে আসলো, এখানে মার্জিন করলাম, এখানে আসলো, কিন্তু অ্যাকুরেটলি কি আমার আসলে মার্জিনটা হলো? এটা তো হলো না, কারণ আমার কার্ভ সিস্টেম মার্জিন হওয়ার কথা ছিল। যেহেতু আমি এই ডিরেক্ট যে জায়গাগুলো আছে, আপনার গাইডগুলো আছে, এগুলো যেহেতু আমি কার্ভ করতে পারবো না, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করবেন, কপি করে এটাকে ছোট করবেন, এই অনুযায়ী এটাকে ছোট করবেন, ছোট করে আপনি একটা কালার দেন, কোনো সমস্যা নেই, জাস্ট হচ্ছে দেখার জন্য যে আপনি অ্যাকুরেটলি পরিমাপ নিছেন কিনা। এখন এটাকে যদি আপনি গাইডে পরিণত করতে চান, Ctrl+5 যদি ইউজ করেন, এটা গাইডে পরিণত হয়ে যাবে, অ্যাজ এ গাইডে পরিণত হয়ে যাবে।
আর একটা গাইডের কালারটা হয় সবুজই, বুঝতে পারছি? এখন জাস্ট হচ্ছে আমি লক করে দেই, এখান থেকে গাইড লক করে দেই, দেখেন এই গাইডটাও কোনো কাজ করবে না, এই গাইডটাও কোনো কাজ করবে না, অর্থাৎ এখান থেকে এটা সরে যাবে কিন্তু গাইড তার জায়গা দিয়ে থেকে যাবে। হ্যাঁ করে নিতে পারবো, হ্যাঁ ওটা করতে পারবো। এখন আপনি কাজটা শেষ, আপনার কাজ করা শেষ, আপনি চাচ্ছেন আপনার গাইডটাকে আবার শেপে পরিণত করে নিতে, আপনার কাজ শেষ, আপনি চাচ্ছেন আপনার গাইডটাকে শেপে পরিণত করে নিতে, কিন্তু যেটা আমি তৈরি করছি সেটাকে পসিবল, এখান থেকে কোনো গাইড তৈরি করলে এখান থেকে যদি নিয়ে আসি এটাকে কিন্তু শেপে পরিণত করা পসিবল না, কারণ ওকে আমি তৈরিই করিনি। তো যাকে আমি তৈরি করি না ওকে তো আমি কখনো ইয়া করতে পারবো না। আমি যেই গাইডটাকে শেপে পরিণত করছি, সরি সে যে শেপটাকে গাইডে পরিণত করছে, আমি ইচ্ছা করলে ওইটাকে আবার শেপে পরিণত করতে পারবো। ঠিক আবার অল্টার কন্ট্রোল 5, অল্টার কন্ট্রোল 5 ইউজ করেন, এই দুটো এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অল্টার কন্ট্রোল 5 ইউজ করেন, দেখেন এটা আবার শেপে পরিণত হয়ে গেছে, এখন এটা গাইড হিসেবে কাজ করবে না, বুঝতে পারছি? আমি যদি আমার কোনো শেপকে গাইডে পরিণত করতে চাই, কন্ট্রোল 5 ইউজ করলে সে গাইডে পরিণত হয়ে যাবে। আর যদি আমি চাই যে কোনো শেপকে আবার যদি এটা গাইড থেকে শেপে পরিণত করতে চাই, তাহলে অল্টার কন্ট্রোল 5 ইউজ করবেন, এটা আবার শেপে পরিণত হয়ে যাবে। একমাত্র ওইটার ক্ষেত্রে পসিবল যেটা আমি মানে তৈরি করছি, যেই শেপটাকে আমি গাইডে পরিণত করছি সেটার ক্ষেত্রে পসিবল, কিন্তু যেই গাইডটা অটোমেটিক্যালি রেডি করা আছে ওইটার ক্ষেত্রে পসিবল না। কারো কোনো, আমি কি করতেছি দেখেন, আমি এটাকে একটু বড় করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন, বড় করলাম, তো বড় করার পর আমি এটা কন্ট্রোল 5 ইউজ করলাম, 5 ইউজ করলে কি হচ্ছে, গাইডে পরিণত হয়ে যাচ্ছে। এখন নিশ্চয়ই আপনি যে লিখবেন লেখাটা নিশ্চয়ই এর বাইরে যাবে না, না, ঠিক আছে? যদি এটা না থাকতো তাহলে কি হতো, হয় উপরে চলে যেত না নিচে চলে আসতো, একটা নির্দিষ্ট পরিমাণ ফাঁকা চারিদিক দিয়ে আসতো এবং আপনার জিনিসটা দেখতে সুন্দর লাগতো। আপনার সামনে আপনার পাশের জন্য একটা লগো করে করে রাখতো, একটু আগে আমি যখন আপনার এখানে গিয়ে বসছিলাম মনে আছে, ওই সময় দেখবেন ওই লগোগুলোর মধ্যে দেখবেন সাইড দিয়ে আপনার একদম অ্যাকুরেট একটা ডিসটেন্স তার বজায় আছে, খেয়াল করে দেখেন, এবং এই ইউজ করছে হচ্ছে গাইড। সে যদি একটা রেশিও মেনটেন করে যদি একটা আপনার কাছে জায়গা খালি রাখে তাহলে একদম জিনিসটা দেখতে সুন্দর হয় সব কিছুর মধ্যে, বুঝতে পারছি? এই হচ্ছে গাইড ইউজ করার আরেকটা কারণ। একজনে একটা মানে গ্যাপ ছিল, সেটা হচ্ছে এই পর্যন্ত আমরা প্লেট নিয়ে কাজ করি নাই, এই পর্যন্ত আমরা প্লেট নিয়ে কাজ করিনি, এই পর্যন্ত আমাদের কোনো ধরনের প্লেট নিয়ে কাজ করা হয় নাই, আমরা আজকে থেকে শুরু করি প্লেট নিয়ে কাজ করা, ঠিক আছে? এখন অ্যাকচুয়ালি প্লেট নিয়ে কি কাজ করি বা কি করা হয় সেটা একটু বলি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার অ্যালাইনমেন্ট নামের একটা প্লেট আছে, অ্যালাইন নামের একটা প্লেট আছে, এই অ্যালাইনের প্লেটটা কি কাজ করে বা কি ধরনের কাজ করে সেটা একটু দেখা দরকার, এবং আপনাদের কিছু কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবেন আপনারা, বলছিলাম যে পরে দেখাবো। এর মধ্যে একটা হচ্ছে আমি 1 2 3 4 এরকম 4টা শেপ তৈরি করছি, আমি চাচ্ছি আমার শেপগুলো একদম অ্যাকুরেটলি উপরের দিকে অ্যাকুরেট হয়ে যাবে, এই একটা জিনিস। নাম্বার চাচ্ছি, আরেকটা চাচ্ছি, সেটা হচ্ছে যে এই শেপগুলো সেন্টার ওয়াইজ একদম মানে সিরিয়ালি হয়ে যায়, অথবা নিচের দিকে আপনার ঠিক হয়ে যায়, এটা চাচ্ছি একটা। আরেকটা চাচ্ছি যে আপনার লেফট এবং রাইট এবং লেফটে একদম সমান হয়ে যায়। এই যে সমান করা বা অ্যালাইন যে অপশনটা, এটার মানে মেইন ইয়াটা হচ্ছে আপনার সমান্তরাল করা, ক্লিয়ার? অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার সমান্তরাল করা। আমি ফার্স্ট অ্যালাইন করতে পারবো দুইভাবে, ফার্স্ট অ্যালাইন করতে পারবো হচ্ছে আপনার দুইভাবে, এক হচ্ছে আপনার হরিজন্টাল আর এক হচ্ছে আপনার ভার্টিক্যাল। এই যে অ্যালাইনমেন্টের প্লেটটা আনবেন, প্লেটটা এনে এই যে ফার্স্টের এখানের মধ্যে একটু মাউসটা রাখলেই দেখতে পারবেন হচ্ছে হরিজন্টাল লেফট অ্যালাইন, এবং দেখেন শেপগুলো কিভাবে আছে, আমি এখন যেভাবে রাখছি এভাবেই আছে, ক্লিয়ার? দেখেন একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, খেয়াল করছেন দুইটা। এরপরে আরেকটা অপশন আছে যে ভার্টিক্যাল লেফট অ্যালাইন, সরি ভার্টিক্যাল অ্যালাইন টপ, অর্থাৎ শেপগুলি থাকবে তখন এরকম লম্বালম্বি, এরকম ভাবে লম্বালম্বি থাকবে। এই মিডলেরটায় আসেন, দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, অর্থাৎ এগুলোকে একদম সেন্টারে রূপান্তরিত করে দিবে। আর এটা যদি ইউজ করেন সেটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন রাইট, এভাবে আপনি রাইটে অ্যালাইন করতে পারবেন। হরিজন্টালটা কি, লম্বালম্বি, ডান থেকে বাম যে জায়গাগুলো আছে যদি এইভাবে আপনি অ্যালাইন করতে চান, সমান্তরাল করতে চান, তা হচ্ছে আপনি হরিজন্টাল অ্যালাইন ইউজ করবেন। আর যদি উপর নিচের যে শেপগুলো আছে সেগুলো যদি আপনি অ্যালাইন করতে চান তাহলে হচ্ছে আপনার ওইটা ভার্টিক্যালগুলো ইউজ করবেন। আমি হরিজন্টালটা দিয়ে শুরু করি, যেহেতু হরিজন্টাল ফার্স্ট আছে, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি একটু আগে যেটা শিখছি সেটা হচ্ছে গাইড নিয়ে আমি ইচ্ছে করলে অ্যালাইন করতে পারি, এই গাইডটা ইউজ করলাম এখানে, ইউজ করার পর কি করতেছি, ওকে ধরতেছি, ওকে ধরে আমি এখানে অ্যাড করতেছি, এইখানে ধরে এখানে ইউজ করতেছি, এখানে ধরে আবার ইউজ করতেছি, এটাকে ছোট করতেছি, বড় করতেছি, এখানে একটু সময় ব্যয় হচ্ছে, তাই না? আমি খুব ইজিলি কাজটা করে ফেলতে পারবো। দেখেন আমার এইভাবে ছন্ন ছড়া অবস্থায় আছে, আমি কি করতেছি, এটাকে ইজিলি আমি
সোজা করে ফেলতে পারো। আমি চাচ্ছি সিলেক্ট করে লেফট অ্যালাইন করে ফেলতে, সবগুলো লেফটের দিকে সমান থাকবে। এই যে এখানে আপনি জাস্ট হরিজন্টালি ক্লিক করেন, হরিজন্টাল লেফট অ্যালাইন, অটোমেটিকলি সবগুলো চলে আসবে। আমি চাচ্ছি সেন্টার করতে, সেন্টার করেন, দেখেন একদম অ্যাকুরেটলি সেন্টার চলে আসবে। আমি চাচ্ছি রাইটে করতে, রাইটে করেন, অটোমেটিকলি রাইটে চলে আসবে। ঠিক একইভাবে আমি যদি এগুলোকে ধরি, এগুলো হচ্ছে ভার্টিক্যাল, লম্বালম্বি হবে ভার্টিক্যাল, আর ডান থেকে বাম হচ্ছে লেফট রাইট হবে হচ্ছে আপনার হরিজন্টাল। সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখেন টপ, উপরের দিকে যদি আপনি সবগুলোকে সাজাতে চান টপে ক্লিক করেন, হয়ে গেছে। যদি সেন্টার করতে চান সবগুলো সেন্টার হয়ে গেছে। আপনি যদি বটমে করতে চান বটম হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আপনার ডায়াগ্রাম ইউজ করে অনেক জায়গায়, যে আপনার 2000 এত সালে এত গেছে, 2010 সালে কম আসছে, নিচের টপটা হচ্ছে অ্যালাইন করা আছে, বটমটা অ্যালাইন করা আছে। অর্থাৎ এখানে যেটা আছে সবগুলো আপনার একই ধরনের। মনে করেন এই শেপটাকে আমি কপি করতেছি, এই শেপটাকে আমি কপি করতেছি, 1 2 3 4 এরকম 4-5টা কপি করলাম। কপি করে এটাকে ছোট করে দিচ্ছি, এটাকে ছোট করে দিচ্ছি, এটাকে আরেকটু বড় করে দিচ্ছি, এটাকে একটু আরেকটু ছোট করে দিচ্ছি একটু, আর এটাকে যা আছে তাই থাকুক। এটাকে সবগুলো ধরে আমি যদি জাস্ট অ্যালাইন করে দেই, আমারটা হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে আমি ইচ্ছা করলে হরিজন্টাল এবং ভার্টিক্যালি অ্যালাইন করতে পারি। এখন আপনাদের কোশ্চেন আরেকটা থাকবে, সেটা হচ্ছে এই যে মিডলে তো অনেক ফাঁকা, আমি চাচ্ছি অ্যাকুরেট ফাঁকা। ঠিক আছে, আমি চাচ্ছি অ্যাকুরেট ফাঁকা একটা। আরেকটা হচ্ছে আমি একটা শেপ নিলাম, আমি একটা শেপ নিছি, এটার ভিতরে আমি আরেকটা শেপ নিলাম, এটার ভিতরে আমি আরেকটা শেপ নিলাম, তিনটা শেপ নিলাম। কারণ তিনটা শেপকে আমি একসাথে কিভাবে একদম মিডলে আনবো। ক্লিয়ার? যে আমি এই তিনটা শেপকে একসাথে কিভাবে মিডলে আনবো, এটা তো আমার চাওয়া। আমি দেখি এটা একসাথে করি, সিলেক্ট করে দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার যেটা ক্লিক করি, সেন্টার করলাম। আবার যদি ভার্টিক্যাল করি, ভার্টিক্যাল করলাম। কেন আমি ভার্টিক্যাল হরিজন্টাল দুইটাই করলাম? যেহেতু আমার দুই দিকে সমান চাই, একদম সেন্টার চাই। এখন দেখেন আমার সবগুলো জিনিস সেন্টারে আছে, বুঝতে পারছি? খুব ইজিলি আমি সেন্টার ক্রিয়েট করতে পারবো। এই ক্ষেত্রে আমাকে গাইড নিয়ে এটাকে আলাদাভাবে সেন্টার ক্রিয়েট করতে হবে না। সো আমি যদি আপনার এইভাবে ইন্ডিভিজুয়ালি করতে পারি, আমার এই অপশনটা যদি না থাকে, সেক্ষেত্রে আমি কি করব? গাইড নিয়ে কাজ করব। আর যদি এই অপশনটা থাকে, আমি এটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি আমার এখানে একটা আছে হচ্ছে আপনার শেপ, এখানে একটা শেপ আছে। মিডলে যে ডেস্টিনেশনটা, আপনার মিডলের যে আপনার দূরত্বটা, সেটা কিন্তু আমি জানি না। একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এইখানে আপনার কত আছে, এখান থেকে এ পর্যন্ত কত মিটার আছে, কয় ইঞ্চি আছে, সেটা কিন্তু আমি জানি না। কিন্তু আমি চাই এগুলো আলাদা আলাদা করে একদম অ্যাকুরেটলি সমান দূরত্ব বজায় রাখবো। একটা হচ্ছে আমি জানি না, আরেকটা হচ্ছে আমি জানি। আমি জানি যে আমার এক একটা শেপ কি হবে, প্রত্যেকটা হাফ ইঞ্চি দূরে যাবে, এটা হচ্ছে আমি জানি। আর আরেকটা হচ্ছে আমার ডিজাইনের কারণে আমি কি করতেছি, এখানে একটা ইউজ করলাম আর এইখানে একটা ইউজ করলাম, কিন্তু মিডলের গুলো দেখেন একদম ফাঁকা। আমি ফাঁকা চাই না, আমি চাই একদম অ্যাকুরেট দূরত্বে তারা থাকুক। ক্লিয়ার? এটাকে বলে ডিস্ট্রিবিউশন। এটাকে ডিস্ট্রিবিউশন যেটা হবে সেটা হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচে ঠিক পাবেন হচ্ছে ডিস্ট্রিবিউশন একটা অবজেক্ট, ডিস্ট্রিবিউশন অবজেক্ট। এটার মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, আর এই পাশে যদি আমি ইউজ করি এটা হরিজন্টাল ডিস্ট্রিবিউশন। হরিজন্টাল ডিস্ট্রিবিউশন কি জিনিস বোঝাচ্ছে? যে এইভাবে আপনার ডিস্ট্রিবিউশন করবে, যেহেতু পাশাপাশি সো হরিজন্টাল। বুঝতে পারছি? এখন কোশ্চেন আপনার থাকতে পারে, এখানে তো আপনার উল্টো দেখাচ্ছে, শেপগুলো দেখাচ্ছে সোজা, কিন্তু আপনার হচ্ছে আপনার হরিজন্টাল। এইখানে তো এখন হরিজন্টালি আপনার ডিস্ট্রিবিউট হবে, পাশাপাশি ডিস্ট্রিবিউট হবে, ওরা তো উপর নিচ ডিস্ট্রিবিউট হচ্ছে না, সো দ্যাট এটা হরিজন্টালি হবে। এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি রাইট হরিজন্টাল ডিস্ট্রিবিউশন করি, ক্লিক করি, দেখেন একে এবং একে তার জায়গাতে রেখে দিচ্ছে, মিডলের যে অংশটা আছে সেটা একদম অ্যাকুরেটলি সে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। একে এবং একে একই জায়গায় রাখছেন, মিডলের জায়গাটাকে ডিস্ট্রিবিউশন করতে। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি কিন্তু জানি না যে এখানে অ্যাকচুয়ালি কতটুকু আছে, এখন আমি জানি না যে এখানে কতটুকু যাব আপনার ডিস্ট্রিবিউট করতে। ঠিক একইভাবে আপনি ইচ্ছা করলে এটাকে সেন্টার করতে পারেন, একদম মিডল একটা সেন্টার হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে একদম রাইট করতে পারেন, একটু রাইটে চলে আসছে। বুঝতে পারছি কতটা? এভাবে আমি ডিস্ট্রিবিউট করতে পারি। ঠিক একই আমি যদি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করতে চাই কোনো কিছু, আমার মেইন একটা শেপ থিমটা হচ্ছে আমার উপরের থিম এবং নিচের থিম, আমার ডিজাইনের জন্য এই দুটো ঠিক থাকবে। কিন্তু মিডলের যে অংশগুলো আছে 10টা বা 20টা যা আছে সবগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট হবে, একদম সমানভাবে ডিস্ট্রিবিউট হবে। ক্লিয়ার? তখন আপনি এই ডিস্ট্রিবিউটটা করবেন। এখন আবার আরেকটা কোশ্চেন, আমার কাছে জানা আছে 0.3 ইঞ্চি হচ্ছে আমার, বা হাফ ইঞ্চি হচ্ছে প্রত্যেকটা দূরত্ব, সেক্ষেত্রে আমি কি করব? তাই না? সেক্ষেত্রে আমি কি করব? তাহলে আমি এটার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি জানেন, দেখা যায় হচ্ছে আপনি একটা লেখা লিখছেন, এর মধ্যে একটা ডিজাইন কনসেপ্ট রেডি করতেছেন, এরকম টাইপের কিছু একটা, যে এরকম টাইপের কিছু একটা ইউজ করতেছেন।
এটাকে একটু বগা করলাম, এটাকে আরেকটা ইউজ করলাম, এরকম আরেকটা ইউজ করলাম, আরেকটা করলাম, এরকম আরেকটা করলাম, এটাকে ধরে কি করতেছি ছোট করতেছি, এতটুকু করতেছি, এটাকে ধরে আর কি করতেছি আরেকটু ছোট করতেছি, এটাকে ধরে আরেকটু ছোট করতেছি, ঠিক আছে, এটাকে ধরে আমি আরেকটু ছোট করে দিচ্ছি। এখন এগুলোকে ধরেন, সবগুলোকে ধরেন, ধরে যদি আমি সেন্টার করে দিই, দেখেন সেন্টার হয়ে গেছে, তাই না? এগুলো সেন্টার হয়ে গেছে। এখন আমি ডিস্ট্রিবিউশন মধ্যে ক্লিক করি, ডিস্ট্রিবিউশন করেন, দেখেন একদম উপরে থেকে ছোট হয়ে আসছে, অর্থাৎ বড় ছিল, বড় থেকে আস্তে 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 ছোট হয়ে আসছে, তাই না? কিন্তু এইখানকার ডিস্টেন্সটা, এই যে মিডলের যে ডিস্টেন্সটা আমি কিন্তু জানি না এখন, কারণ নর্মালি আমি করে দিচ্ছি, কিন্তু আমি চাই যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনগুলো একদম অ্যাকুরেট, এত পয়েন্ট এতই হোক, আপনি চাচ্ছেন। সেক্ষেত্রে কি করবেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে প্লেটটা আছে, প্লেটটার মধ্যে একটা জিনিস হাইড করা আছে, এখানে যাবেন, শো অপশন ক্লিক করবেন, এই অপশনটা বের হয়ে আসবে, ক্লিয়ার? আচ্ছা, একে আমি আবার তিন ভাবে করতে পারি, এখানে আবার তিন ভাবে অ্যালাইন করতে পারবেন। এক, এখানে ক্লিক করবেন একদম অ্যালাইন টু, একটু খেয়াল করেন, সবাই যদি দেখতে না পারেন বললেন, এখানে একটা অপশন লেখা আছে অ্যালাইন টু, ক্লিক করেন, একদম প্রথমটার মধ্যে সিলেকশন করা আছে যে অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন টু সিলেকশন কি, এখানে আমার যতগুলো অপশন আছে, মনে করেন এখানে 20টা আপনার ইয়ে আছে, 20টা আপনার শেপ আছে, সেই শেপগুলোর মধ্যে আপনি তিনটাকে সিলেক্ট করছেন, এই যে সিলেকশনগুলি থাকবে এর মধ্যে অ্যালাইন হবে, এর বাইরে অ্যালাইন হবে না। এটা হচ্ছে এইটা অ্যালাইন টু সিলেকশন, যেগুলো যে কয়টাকে আমি সিলেক্ট করব ওই কয়টাই আপনার অ্যালাইন হবে, এর বাইরে আপনার অ্যালাইন হবে না। এরপরে একটা অপশন আছে দেখেন অ্যালাইন টু কি অবজেক্ট, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটা কিন্তু এখন ভিজিবল না, খেয়াল করছেন, এটা ভিজিবল না। এখন আমি এটাকে সিলেক্ট করার পর অ্যালাইন টু কি অবজেক্টে যখন ক্লিক করলাম, দেখেন এটা ভিজিবল, খেয়াল করছেন? আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা এখন আবার কিন্তু ভিজিবল না, সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইন টু কি অবজেক্ট ক্লিক করলাম, কি অবজেক্ট ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে যে কত কি চাচ্ছি, আমি চাচ্ছি 0.20, এটা হচ্ছে আমার প্রত্যেকটা ডিস্টেন্স হবে, মনে করলাম করে, এখন আমি দেখেন এখানে একটা অপশন আছে, একটু খেয়াল করে দেখেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন স্পেস, ক্লিক করেন, প্রত্যেকটা আপনার 0.5 হয়ে গেছে। এক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি একটু আবার যাচ্ছি, সেটা হচ্ছে আমি যখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন এখান থেকে ইউজ করতেছি অ্যালাইন টু কি অবজেক্ট, তখন এখানে আসছে, এখানে একটা জিনিস দেখেন হাইলাইটস হয়ে গেছে, খেয়াল করছেন? এখানে আমার এই শেপটা হাইলাইটস হয়ে গেছে, ডবল কার্ভ চলে আসছে, খেয়াল করছেন? আমি যদি এটাকে সিলেক্ট করি, এটার মধ্যে সিলেক্ট করি, দেখেন এটা ডবল হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? এটা কি করতেছে, এটা করতেছে হচ্ছে ওকে হচ্ছে আপনার একটা সেন্টার ধরে এর থেকে আপনার ডিস্ট্রিবিউট হবে, আপনি যদি নিচেরটা সেন্টার করে দেন, নিচেরটা থেকে সেন্টার দুইটা ডিস্ট্রিবিউট হবে। এখন কোশ্চেন আরেকটা থাকবে, আমি যদি মিডলেরটা করতে চাই, তাই না? আমি যদি মিডল থাক করতে চাই কি হবে, সে মিডলটা ধরে দুই পাশে গিয়া করে দেবে, ডিস্ট্রিবিউট করে দেবে। কিন্তু নরমালি মিডলেরটা কেউ সিলেক্ট করে না, কারণ হচ্ছে হয় আমি নিচের থেকে উপরের দিকে ডিজাইন করতেছি, বা উপর থেকে নিচের দিকে ডিজাইন, এখন আমি মিডলে যদি সেন্টার করি, সে আমার ডিজাইনের ভিতরে ঢুকে যাবে। সো আমি কি করতেছি, ডিজাইনের নিচের থেকে আমি ডিস্ট্রিবিউট করবি, বুঝতে পারছি? আমি যদি কখনো এই জিনিসটা ইউজ না করতে চাই যে আপনার অ্যাকুরেট ডিসটেন্স হবে, তখন আমার অবশ্যই সিলেক্ট থাকবে হচ্ছে এখানে অ্যালাইন টু কি অবজেক্ট সিলেকশন, সরি অ্যালাইন টু সিলেকশন থাকবে, যেহেতু আমি সিলেকশন যেগুলো করছি ওগুলোর মধ্যে অ্যালাইন করতে চাচ্ছি। আর আমি যদি চাই যে অ্যাকুরেট ডিসটেন্স থাকবে, তখন ইউজ করবো হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট। এখন এখানে একটা অপশন দেওয়া আছে অ্যালাইন টু আর্টবোর্ড, একটা অপশন দেওয়া আছে। এখন অ্যালাইন টু আর্টবোর্ড জিনিসটা কি? অ্যালাইন টু আর্টবোর্ড যে জিনিসটা, সেটা হচ্ছে এই আর্টবোর্ডের সাথে আপনি অ্যালাইন করে দিবেন, এই আর্টবোর্ডটার সাথে আপনার অ্যালাইন করে দিবেন। সাপোজ মনে করেন আপনি একটা রেক্টেঙ্গুলার নিছেন, এখন রেক্টেঙ্গুলারটা আসলে কোথায় আছে আপনি নিজেই বুঝতে পারতেছেন, এটা কি অ্যাকচুয়ালি মিডলের আছে, আর্টবোর্ডের মিডলে আছে কিনা জানি না। এখন আমি যদি এখান থেকে সিলেক্ট করি অ্যালাইন টু আর্টবোর্ড, এর মধ্যে যদি আমি সেন্টার ক্রিয়েট করি, দেখেন একদম অ্যাকুরেট সেন্টারে পরিণত করবে, আমার মেইন আর্টবোর্ডটার একদম সেন্টারে ক্রিয়েট করবে। যদিও আমার এটা অনেক প্রয়োজন, যে কোনো কারণে আমার এটা প্রয়োজন, আমাকে কি করতে হচ্ছে, গাইড নিতে হচ্ছে, গাইড নিয়ে এটাকে সেন্টার ক্রিয়েট করতে হচ্ছে, সেন্টার ক্রিয়েট করে হচ্ছে দেন হচ্ছে আমাকে এটাকে অ্যাকুরেট সেন্টারে বসাতে হচ্ছে, তাই তো? আমার এগুলো করার প্রয়োজন নেই, আমার এগুলো করার প্রয়োজন নেই। আমি কি করতেছি, এটাকে সিলেক্ট করতেছি, অ্যালাইন টু কি অবজেক্ট ইউজ করতেছি, এখান থেকে ইউজ করতেছি, এখানে হচ্ছে সেন্টার করে দিচ্ছি। শুধু সেন্টার না, আমি চাচ্ছি সেন্টার হচ্ছে এখন হচ্ছে আপনার হরিজন্টাল হবে, ক্লিক করেন, হরিজন্টালি হয়ে গেছে, এই পাশে চলে আসছে, এই পাশে ক্লিক করেন, রাইটে চলে আসছে। আপনি যদি যান টপে করতে, টপে হয়ে যাবে, আপনি যদি লেফটে চান লেফটে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনি যদি মিডলে করে নেন আগে, এখানে আপনি টপে দেন, টপে চলে আসবে, বটমে চাইলে বটমে চলে আসবে, এবং সেন্টার চাইলে দুইটার মধ্যে সেন্টারে ক্লিক করেন, একদম অ্যাকুরেট সেন্টার। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, এই যে দেখেন উনি যে কথাটা বলছে যে এরকম আমি আরো দুই একটা শেপ নিলাম, শেপ নিয়ে অলরেডি আমি কি করতেছি,
এখান থেকে সিলেক্ট করতেছি অ্যালাইন টু কি অবজেক্ট, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইন টু কি অবজেক্ট ইউজ করলাম, এটাকে সেন্টারে পরিণত করলাম। ঠিক আছে, সেন্টারে পরিণত করার পর এটাকে ধরে আমি কি করতেছি, অ্যালাইন টু কি অবজেক্ট ইউজ করে, অ্যালাইন টু আর্টবোর্ড ইউজ করে আমি কি করতেছি, টপ বটম ইউজ করতেছি। কিন্তু আমার তো এগুলি থাকার কথা ছিল মিডলে, তাই না? এগুলি কেন এই ফাইল চলে আসে? আপনার এটাই তো কোশ্চেন ছিল। এটা জিনিস হচ্ছে ওকেও ধরতেছে, ওকেও ধরতেছে, ওকেও ধরতেছে। ক্লিয়ার? এখন আমার এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে মেইন যে শেপটা আছে তাকে হচ্ছে অ্যালাইন করতে হবে, দেন হচ্ছে ওটার ভিতরে হচ্ছে আপনি আবার অ্যালাইন করেন। এখন দেখেন এখান থেকে আমি সিলেক্ট করা অবস্থায় যদি আমি অ্যালাইন টু কি অবজেক্ট বাদ দিয়ে অ্যালাইন টু সিলেকশন ইউজ করি, সিলেকশন ইউজ করে যদি আমি সেন্টার ইউজ করি, বুঝতে পারছি কথাটা? এখন আমি জাস্ট উঠাই দেবো আর কিছু করব না। বুঝতে পারছি? নরমালি আপনার এই আপডেট ভার্সনগুলোতে আছে, সিসির মনে হয় 11 পরে আপনার গাটা দিচ্ছে, স্মার্ট গাইডটা দিচ্ছে। স্মার্ট গাইডটার একটা দেখেন কি একটা সুবিধা, সেটা হচ্ছে আমি একটা সেন্টার এখানে একটা গিয়া তৈরি করলাম, একটা আপনার আমার শেপ আছে। এখন যখন এই শেপটাকে যখন আমি ফার্স্ট সাইড দিয়ে নিয়ে যাচ্ছি, দেখেন সে আমাকে ইন্ডিকেট করতেছে তুমি ওর সেন্টার পর্যন্ত আসছো, এখানে আসতে তুমি সেন্টার পাবা, এখানে তুমি যাচ্ছ ওর পাথ দিয়ে ক্রস করে যাচ্ছ, এই বরাবর তার পাথ, এই যে ইন্ডিকেট করতেছে। এই যে ইন্ডিকেটর যে আছে সবুজ রঙের একটা লাল দেখা যাচ্ছে, অনেক জায়গায় আপনার সবুজ পাবেন, অনেক আবার নীল পাবেন, অনেক পাবেন গোলাপি পাবেন। ঠিক আছে, এক এক সফটওয়্যার এক এক রকম কালার নেয়, এটা কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে এই যে ইন্ডিকেট করতেছে এর নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট, স্মার্ট গাইড, সরি স্মার্ট গাইড। স্মার্ট গাইডের কাজ হচ্ছে আপনার স্মার্টলি সে আপনাকে গাইড করবে, বুঝতে পারছেন? স্মার্টলি গাইড করবে। এটা যদি আপনার থাকে, অনেক সময় দেখা যাচ্ছে আপনি এটাকে কপি করতেছেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি ওকে কপি করতেছি, দেখেন এই সে অ্যাকুরেটলি কিন্তু দেখা দিচ্ছে যে তুমি সেন্টার বরাবর ছিল না, এখন সেন্টার বরাবর আছো। সো আমি যেহেতু এভাবে গা করতে পারতেছি, একদম দেখেন এখন আমার গাইড যদি নিয়ে যদি ইউজ করি আমার অ্যাকুরেটলি সমান, বুঝতে পারতেছি? আমাকে আর গাইড ইউজ করতে হবে না যদি স্মার্ট গাইডটা আমি ফলো করি। আমি ওকে কি করতেছি দেখেন, এখান থেকে সরাচ্ছি, সে দেখাচ্ছে যে তুমি ওর সেন্টার থেকে আলাদা হয়ে যাচ্ছ, তুমি সেন্টারের বরাবর চলে আসছো, তোমার সেন্টার আর ওর সেন্টার মিলে যাচ্ছে, এগুলি সব কিছু দেখাচ্ছে। দেখেন এই দেখেন এখানে আসলে দেখেন দেখাচ্ছে। এই যে জিনিসগুলো আছে এগুলো যদি হয় তাহলে আপনি ইজিলি কাজটা করতে পারবেন। ও আপনাকে কাজটা আরেকটু সহজ করে দেবে। এটা হচ্ছে স্মার্ট গাইডের কাজ। স্মার্ট গাইড যদি কারোটার মধ্যে কাজ না করে, আপনি ভিউতে যাবেন, ভিউতে গিয়ে স্মার্ট গাইড নামের একটা অপশন পাবেন। স্মার্ট গাইডের মধ্যে যদি টিক চিহ্ন দেওয়া না থাকে, জাস্ট টিক চিহ্ন দিয়ে দেবেন তাহলে হবে। আর এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। জি, এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কি এটা নিয়ে? এই পর্যন্ত আমরা করছি সিলেকশন টুল, ডিলেক্ট সিলেকশন টুল, পেন টুলের ভিতর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, তাই তো? এরপর হচ্ছে কার্ভেচার টুলস নিয়ে কাজ করছি, এরপর কাজ করছি জুম টুল নিয়ে, এরপর হ্যান্ড টুল, তারপর হচ্ছে আপনার আর্টবোর্ড টুল, তাই তো? এই টুলসগুলি নিয়ে অলরেডি কাজ করা হয়েছে, আর আইডপার টুলস ইউজ করা হচ্ছে। আচ্ছা, এর ফ্রি ট্রান্সফর্ম নিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, না পেন টুলের আমি ভিতরে কাজ করছি, এখনো পেন টুল নিয়ে কাজ করা হয় নাই, এই দুইটা নিয়ে কাজ করছি। আচ্ছা, এইখানে আরো কয়েকটা অপশন আছে, কয়েকটা টুলস আছে যেগুলো আমরা কখনো ধরবই না, কারণ এটা আমার প্রয়োজন নেই। যেটা আমার প্রয়োজন নেই অযথা আপনাদের বার্ডেন করার কোনো মানে হয় না, আমি মনে করি আর কি, কারণ এটা আমি আজ পর্যন্ত কাজ করি না, আপনারা উপস্থিত করতে দিব না। এখানে একটা আছে দেখেন, টি লেখা আছে, টাইপ টুল, টাইপ টুলের পাশে একটা লেখা আছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুল, যে আপনার ঘরটা তৈরি করছেন, ঘরের মধ্যে আপনার এই টাইপের কয়েকটা অপশন দেওয়া ছিল, দেখছেন? এরকম কয়েকটা লাইন দেওয়া ছিল, এই তিনটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি স্ট্রোকটাকে কালার দিয়ে দেন, কালারটা চলে আসবে। বুঝতে পারছি? এরকম লাইন দেওয়া ছিল না, যে এই লাইনগুলো ছিল হচ্ছে আপনার লাইন টুল দিয়ে তৈরি করা। ক্লিয়ার? আচ্ছা, শুধু লাইন টুল দিয়ে যে আপনার লাইন তৈরি করতে পারেন তা কিন্তু না। লাইন টুলের মধ্যে লাইট বাটন ক্লিক করেন, আমরা জানি যেটার মধ্যে আপনার সাদা অ্যারো থাকে, সেটার মধ্যে আরো কয়েকটা অপশন কাজ করে, তাই তো? দেখেন এখানে আরো অপশন আছে। আমি একদম ফার্স্টের যে অপশনটা আছে সেটা হচ্ছে লাইন টুল। লাইন টুলগুলো সাধারণত আপনার যেটা কাজ করে সেটা হচ্ছে আপনার স্ট্রোক নিয়ে কাজ করে, ঠিক আছে? এটার মধ্যে আপনি ইউজ করতেছেন, শিফট প্রেস করে দেখেন সমান হয়ে গেছে। এখানে দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আমাদের স্ট্রোকটা অন করা আছে, ফিলটা অফ করা আছে। এখন আপনি যদি বলেন ফিলটাকে অন করেন, আসছে কিছু এখানে? সো এটা ইজিলি বোঝা যাচ্ছে যেহেতু আপনার স্ট্রোকটা ইউজ করতেছে, ফিলটা ইউজ হচ্ছে না। এটাকে সিলেক্ট করেন, আমি ফিল স্ট্রোকটাকে রাখি, দেখেন এখন বোঝা যাচ্ছে যেখানে কিছু একটা আছে। একটু আগে অনেক চিকন হয়ে গেছিল, তাই না? আচ্ছা, স্ট্রোক নিয়ে কাজ করছে লাইন টুলগুলো। আচ্ছা ঠিক আছে, এরপর আরেকটা পাবেন, এই লাইন টুল সেগমেন্ট টুলের ফার্স্ট কাজ হচ্ছে এরকম একটা লাইন তৈরি করা। শুধু যে উপর এই সাইড পারবেন তা না, আপনার যেভাবে ইচ্ছে এভাবে আপনি ইচ্ছে করলে এরকম একটা লম্বা দাড়ি নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী, বুঝতে পারছেন? তবে এই ক্ষেত্রে আপনি ফিল কালার ইউজ করতে পারবেন না, আপনি স্ট্রোক কালার ইউজ করেন। বুঝতে পারতেছি যেটা স্ট্রোক নিয়ে কাজ করতেছে। যদি ফিল নিয়ে কাজ করতো তাহলে একটা বক্সের মতো কাজ করতো এবং ওটার মধ্যে একটা দুই পাশে দুইটা স্ট্রোক থাকতো, তাই না?
পাত কিন্তু এখানে একটা, খেয়াল করে দেখেন এখানে পাত হচ্ছে একটা, যে পাত যদি একটা হয় তাহলে এটা স্ট্রোক, আর পাত যদি চারটা হয় তাহলে মনে করুন এটা ফিল্ড। আচ্ছা, যেহেতু আমি ফিল্ড বাড়ানোর সাথে সাথে স্ট্রোক বাড়ানোর সাথে সাথে আমার গিয়ারটাও বাড়তেছে, এটা মোটা হচ্ছে, সো দ্যাট এটা স্ট্রোক। আচ্ছা, এই হচ্ছে লাইন সেগমেন্ট টুলের একটা কাজ। এরপর দেখেন আমি এটাকে একটু বক্সটা বাইরে করে নেই। এরপর আপনার কোনো কারণে মনে হচ্ছে যে এরকম টাইপের একটা শেপ নেওয়া দরকার, আপনার কার্ভেচার টুলে যেতে হবে না, এই আর্ক টুলে যাবেন, এটা আপনাকে কাজটা করে দেবে। এখন আপনি এই পাশ থেকে নিচে ঠিকই, আমি চাচ্ছি এই পাশ থেকে নিচে, কিন্তু ও তো এইভাবে উল্টে আছে, যেই ভাব থেকে যে সাইড থেকে আপনি ড্র্যাগ করবেন অন্যদিকে যে কার্ভ করবেন ও কার্ভ হয়ে যাবে। আমি যদি এইভাবে কার্ভ করতে চাই এভাবে হবে, এভাবে কার্ভ করতে চাইলে এভাবে হবে, এদিকের থেকে কার্ভ করতে চাইলে এইভাবে হবে, এদিকের থেকে কার্ভ করতে চাইলে এইভাবে হবে। বুঝতে পারছি কথাটা? আমার হাতের গিয়ার ইশারার উপর ও কাজ করবে, এইভাবে আমি কাজটা করতে পারবো। এরপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার দেখেন স্পাইরাল টুল। স্পাইরাল টুলের কাজটা হচ্ছে কিছু শামুকের মতো, দেখেন স্টাইলটা হচ্ছে শামুকের মতো। এটার মধ্যে আপনি কয়েকটা গিয়ার দিতে পারবেন, ফিল দিতে পারবেন, কারণ হচ্ছে স্ট্রোকটা অনেকটা বেশি। যেটার মধ্যে লাইন 1 থাকে সেটার মধ্যে স্ট্রোকটা ইউজ করা যায় না, ফিলটা ইউজ করা যায় না। যখন আপনার একটা স্ট্রোক থেকে আরেকটা স্ট্রোকের গ্যাপ থাকে সেখানে আপনি ফিল ইউজ করতে পারবেন। খেয়াল করেন, খেয়াল করেন আমি এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমি ফিলটা ইউজ করি, ফিলটার মধ্যে একটা কালার দেই, দেখেন কালার আসছে, বুঝতে পারছি? কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো পাত ইউজ হচ্ছে না, জাস্ট হচ্ছে ওর কাছ থেকে ও পাতটা শেয়ার করে দিচ্ছে, আর কিছু না। আচ্ছা, এখন আবার একটা কথা আছে, আমি কি এই যে প্যাচটা আছে এটা কি বাড়াতে পারবো, কমাতে পারবো, কিছু করতে পারবো, এরকম একটা রিকমেন্ড থাকতে পারে আপনার। আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আপ অ্যারো ইউজ করি এটা বাড়বে, আর যদি রাইট বাট কি জানি ডাউন অ্যারো ইউজ করি এটা কমবে। অর্থাৎ আপনি যদি এরকম চান ডাউন অ্যারো ইউজ করবেন, আমি কিন্তু মাউস ছাড়িনি, একটু ভালো করে খেয়াল করে রাখেন, এই ইফেক্টগুলি দেওয়ার সময় মাউস ছাড়া যাবে না। আমি যদি আপ অ্যারো ইউজ করি এই প্যাচটা বাড়বে, আপনি যদি ডাউন অ্যারো ইউজ করেন এটা কমবে। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আপনার স্পাইরাল টুলের একটা কাজ। এরপরে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার গ্রিড টুল। ক্লিক করেন, সিলেক্ট করেন, কিছুটা আপনার টেবিলের মতো। যদি আপ অ্যারো ইউজ করেন এটার গ্রিড গিয়ারটা বাড়বে, রোটা বাড়বে। আপনার এই ডাউন ইউজ করলে রোটা কমবে। আপনি যদি চান যে আপনি রাইট অ্যারো ইউজ করেন তাহলে হচ্ছে আপনার কলামটা বাড়বে। আপনি যদি লেফট অ্যারো ইউজ করেন তাহলে হচ্ছে আপনার কলামটা পড়বে। এরকম করে আপনি জিরো করে দিতে পারেন, এরকম করে আপনি জিরো করে দিতে পারেন, শুধু একটা রেক্টেঙ্গুলার রাখতে পারেন, এক্সেলের মতো কিছুটা আপনি এরকম করে কাজ করতে পারেন। আপনার যদি প্রয়োজন এরকম একটা গ্রিডের প্রয়োজন আছে, আপনি চোখগুলো কাজ করতে পারেন। এর মধ্যে সিলেক্ট করে আপনি যদি কালার দিতে চান আপনি চোখে কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? এবার আমি কালার দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ দেওয়া যাবে, কোনো সমস্যা। হচ্ছে পোলার গ্রিড টুল, আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে যদি আপ অ্যারো ইউজ করি বাড়বে, ডাউন অ্যারো ইউজ করে কমবে। আপনি রাইট অ্যারো ইউজ করবেন হবে, লেফট অ্যারো ইউজ করবেন কমবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে ইউজ করতে পারবেন। কারো কোনো কোশ্চেন আছে? আছে আপনার টিলডি না? আচ্ছা, এই টিলডি যে কিটা আছে ওই টিলডি কিটা সাধারণত কেউ ইউজ করে না। আচ্ছা, আমি যদি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করার আগে যদি আমি টিলডি যে কিটা আছে এটাকে যদি আমি প্রেস করে রাখি, সরি প্রেস করে রাখি, আমি ট্যাব দিয়ে দিয়েছিলাম, প্রেস করে রাখি, প্রেস করে রেখে যদি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন আমার জিনিসটা কি হচ্ছে। বুঝতে পারছি? টিলডি কিটা যদি আমি প্রেস করে রাখি আমার কাজটা কিন্তু হচ্ছে আপনার স্পাইরালে, অর্থাৎ একটা স্পাইরাল থেকে হাজার হাজার স্পাইরালটা দেওয়া হয়ে যাচ্ছে। এখন আপনি যদি এখানে চান স্ট্রোকটাকে যদি হালকা কমিয়ে দেন, এখানে যদি আপনি ফিল কালার ইউজ করতে চান ফিল কালার ইউজ করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় আপনার জল ছাপ হিসাবে এই জিনিসটা দেখা যায়, কিছু কিছু জায়গায় জল ছাপ হিসাবে দেখা যায়। এখানে মনে করেন এটা রাখেন, আপনি এটাকে এখানে রেখে এখান থেকে কি করেন স্ট্রোকটাকে এটা রেখে আপনি এখান থেকে ফিলটাকে কমিয়ে দেন, ওপাসিটিটা কমিয়ে দেন, দেখেন জিনিসটা দেখতে কেমন হচ্ছে। বুঝতে পারছি? আপনি ইচ্ছে করলে এভাবে কাজটা করতে পারেন, আবার ইচ্ছে করলে এটাকে ধরে ধরে প্রত্যেকটাকে ধরে ধরে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন, এটাকে প্রত্যেকটাকে ধরে ধরে কালারও চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছি? আমি ইচ্ছা করলে এখানে অনেকগুলো কালার ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। অর্থাৎ এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন স্পাইরাল কিটা করবেন, সিলেক্ট করবেন, যদি এই ইফেক্টটা আনতে চান তাহলে টিলির কি যে কিটা আছে ওটা আমি টেডেল কি বলি, সেই ইয়ার স্পেলিংটা যাই হোক, এটাকে প্রেস করবেন, প্রেস করে দেন হচ্ছে আপনি ড্র্যাগ করবেন। দেখেন শুধু একবার না, আবার যদি আমি ভিতরে নেই আবার হচ্ছে, আবার যদি ড্র্যাগ করতেছে আবার হচ্ছে। অর্থাৎ আপনি যতবার ড্র্যাগ করবেন যতবার করবেন ততবারই হবে। বুঝতে পারছি? এইভাবে দিয়ে আমি যদি অনেকগুলো তৈরি করি, তৈরি করার পর যদি আমি স্ট্রোক করে দেই, ফিলটা অফ করে দেই, এখান থেকে স্ট্রোকটাকে যা আছে তাই থাকুক, এটা ফিলটাকে আমি ক্লিক করি, এটাকে ছোট কম করে দেই, 20 করে দেই, স্ট্রোকটাকে সিলেক্ট করে দেখেন
আমার কাছে এই জিনিসটা আসবে। বুঝতে পারছি? দেখেন ওপাসিটি কি করে, একটা জিনিস কোত্থেকে কই নিয়ে আসছে। আপনি যদি ওপাসিটিটা ঠিক মতো ইউজ করতে পারেন আপনার জিনিসটা অনেক সুন্দর হয়। তো অনেক সময় দেখা যায় কি এরকম একটা ইয়া থাকে, থাকে ওই জিনিসটা আপনার অ্যাজ এ আপনার গ্যা হিসাবে ইউজ হয়, পিছনে ব্যাকগ্রাউন্ডের জলছাপ হিসাবে ইউজ হয় অনেক কিছুর মধ্যে।